কুহু, এমন করিস না জান, প্লিজ। একটাবার আমার কথা শোন। কুহু শোনে নাও, পাগলের মতো চারিপাশে নিজের কাপড় খুঁজতে থাকে। একসময় পেয়েও গেল, একপাশে ওটা নিয়ে কাব্যের দিকে ভয়ে ভয়ে তাকিয়ে সাথে সাথে বাথরুমে ঢুকে গেল। কাব্য হতভম্ব হয়ে দেখলো পুরোটা। দ্রুত মেঝে থেকে ফোন তুলে অন করলো, ভিডিও চালু করলো, অথচ অন করেও দেখে ভিডিওতে স্পষ্ট সাউন্ড শোনা যাচ্ছে না। কাব্য সাথে সাথে নিজের কপাল চাপড়ালো। ও তো ভুলেই গিয়েছিল ওর তো ফোনের সমস্যা হচ্ছিল কদিন ধরে। আওয়াজ শোনা যায় না ভিডিওতে, মেবি ফোনের ইন্টারনাল সাউন্ডের সমস্যা, সাউন্ড ক্যাপচার করতে পারে না। কাব্য সাথে সাথে ফোনটা সোফার উপর ছুঁড়ে ফেলে বিছানায় দু হাতে কপাল চেপে বসে পড়ল। এটা কি করে ফেললো? এখন এখন কুহুকে সামলাবে কি করেও? কাব্যের এবার ভাবতেই ভয় লাগছে। কুহুর রাগ এবার যে সে নয়, এটা অন্তত বুঝে গেছে। কুহুর জায়গায় অন্য মেয়ে থাকবে, সবারই একই ভয় হবে। ভিডিওটাই এমন, কোনো মেয়ের কাছে এমন এক ভিডিও থাকা মানে ভয়ঙ্কর ব্যাপার। স্বামী হলেই দু একটা ক্লোজ পিকচার থাকা, সম্পূর্ণ একটা ভিডিও থাকা, দুটো ভিন্ন। কাব্য নিজেও বুঝে সেটা। আর কাব্য কি বলবে? কুহু তো এখনও কাব্যকে পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। উর্মির কাছে পাচার হওয়া সব কথার হদিস কাব্য কুহুকে প্রমাণ করতে পারেনি এখনো। ভিত্তিতে বলবে কুহুকে বিশ্বাসের কথা। কাব্য জানে ও তেমন কিছু ভেবে ভিডিও করেনি। খোদা, কাব্যের নিজেকে এবার পাগল পাগল লাগছে। ও পাশ থেকে শার্ট তুলে সেটা তড়িঘড়ি করে পরে নিল। নাহলে কুহু এটা নিয়েও যদি অন্য কিছু ভাবে। শার্ট পরে অপেক্ষা করতে লাগলো কুহুর বাথরুম থেকে বেরোনোর। কুহু শাওয়ার নিয়ে বেরোলো। অনেকক্ষণ পর বেরোতেই কাব্য এগিয়ে গেল সাথে সাথেই। কুহু, ঠান্ডা মাথায় প্লিজ, একটাবার আমার কথা শোন। কুহু হাত বাড়ালো কাব্যের দিকে, অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল। ফোন কোথায় আপনার? দিন এটা। কাব্য ভ্রু কুচকে তাকালো। ওভাবেই ফোনটা তুলে দিল কুহুর হাতে। কুহু ফোন নিয়ে ভিডিও ডিলিট করে দিল। পরপর কাব্যের যত মেমোরি সেভ অপশন ছিল সবগুলো থেকেও একে একে ডিলিট করে দিল। সেটা করেও যখন শান্তি মিলল না, তখন রাগের মাথায় ফোনটা ছুঁড়ে ফেললো মেঝেতে। কাব্য আচ্ছা এমন করে ফোন ভেঙে ফেলাতে আটকে উঠে হতভম্ব হয়ে তাকালো নিজের ভেঙে গুড়িয়ে যাওয়া ফোনটার দিকে। কুহু আবারও গিয়ে ভাঙা ফোনটাই তুলে আবারও আছাড় মারল পরপর কয়েকবার। এখন ফোনটার অবস্থা একদমই রফাদফা। কাব্য স্রেফ তাকিয়ে দেখলো, বাধা দিতে পারল না কেন যেন। ইচ্ছে মতো ফোনে নাশ বিনাশ করে কুহু হাঁপাতে হাঁপাতে এবার সোজা তাকালো কাব্যের দিকে। কাব্য তাকালো একই সাথে। কুহু উঠে এসে কাব্যের মুখোমুখি হয়ে দাঁড়ালো, চোখে চোখ রেখে ভীষণ ঠান্ডা স্বরে বলল। এবার বলুন, এমএমএসটা কার জন্য বানাচ্ছিলেন? কাব্য ভ্রু কুচকালো। কার জন্য মানে? আমি ইমেজ বানাচ্ছিলাম না। আর আমি আমার ওয়াইফের এসব ভিডিও কেন কাউকে দেব বা বানাবো? বি রিয়েল কুহু, প্লিজ। কুহু সাথে সাথে কাব্যের কলার চেপে ধরলো। কাব্যের কথা থেমে গেল। চোখ কুচকে তাকালো কুহুর কলার চাপা হাতটার দিকে। কুহু এক প্রকার গর্জে উঠে বলল। উর্মিয়াপুর জন্য যখন এতই ভালোবাসা উতলে পড়ে, তো আমায় কেন বিয়ে করেছিলেন? আর কাল রাতের এসব? কাব্য চোখ কুচকে তাকিয়ে থাকে কুহুর দিকে। কুহুর চোখ টলমল করে উঠে হঠাৎ ভাঙা গলায় বলে ওঠে। আমাদের এই মুহূর্তটাকেও শেষ পর্যন্ত নোংরা করে দিলেন কাব্য ভাই। কুহুর গলা কাঁপছিল ভীষণ। কুহুর টলমলে ভেজা চোখ দেখে কাব্য থেমে গেল হঠাৎ। ও স্থির চোখে কুহুর দিকে চেয়ে রইল। অবাক হলো না সম্ভবত, শুধু কথা হারিয়ে গেল ওর মুখ থেকে। কুহু কাব্যের কলার ছেড়ে দিল, আবার ওর মুখের দিকে চেয়ে রইল। কাব্য শার্ট ঠিক করলো। কুহু নাক টেনে চোখের জল ফেলে নিজের মতো বলে গেল। কালকে কালকে আমি ভেবেছিলাম ভেবেছিলাম আমি এগিয়ে এসেছি আপনার কাছে। আমি হয়তো আজকের এই রাত নিয়ে আপনাকে কোনো প্রশ্ন করতাম না। ভাবতাম সবটা আমার দোষ। আমি গাধা, নিজেকে সামলাতে পারিনি, তাই এগিয়েছি আমি। আপনি ফেরেশতা, আমি মেনে নিতাম সেটা। কুহু থামলো, কাব্যের চোখের দিকে চেয়ে ভাঙার কণ্ঠে চূড়ান্ত বিধ্বস্তের ন্যায় বলে উঠল। কিন্তু এটা এটা আপনি কি করে ফেললেন কাব্য ভাই? আমাদের আমাদের এমন একটা মুহূর্ত আপনার কাছে একটা থার্ড ক্লাস ভিডিওর মতো, কিন্তু আমার কাছে না কাব্য ভাই, কখনোই না। কাব্য এবার বলতে চেষ্টা করলো, দুপা এগিয়ে এসে বোঝানোর চেষ্টা করে বলল। আমি ভিডিও অন্য কারণে করেছি, তুই যা ভাবছিস তা না। কুহু হাসলো। কাব্য হাসি দেখলো চুপ করে। কুহু কিছুক্ষণ পাগলের মতো হেসে বলল। আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি তো বিবিসি। আজ কুহু এই করেছে, কাল কুহু সেই করেছে। তা তো ঘন্টায় ঘন্টায় আপডেট দিতে হয় আপনার বেবি উর্মি আপুকে, রাইট? কাব্য তাকিয়ে রইল কুহুর দিকে, পরপর ভীষণ শান্ত কণ্ঠে বলল। তোর আমার বিয়ে, আজকের এই রাত, এত কিছুর পরে তোর এটা মনে হয় উর্মি আর আমি? কুহু সাথে সাথে গর্জে উঠে বলল। মনে হতো না এতদিন এসব হতো না। ভাবতাম আপনি সত্যি বলছেন, সত্যি আমাকে কেয়ার করেন, আমাকে ভালোবাসতে শুরু করেছেন। বিশ্বাস করুন, হয়তো আর কয়েকটা দিন গেলে আমি আপনাকে নিজের অনুভূতি কনফেস করতাম। আপনার নিজের নির্দোষ হবার প্রমাণও দিতে হতো না। আমি সব ভুলে যেতাম। দিতাম এই সম্পর্ককে একটা সুযোগ, সত্যিই দিতাম কাব্য ভাই। কাব্য ও কুহু বলল। আজ আবার আরো একবার আপনি আমার বিশ্বাস ভেঙে দিলেন কাব্য ভাই।
আরও একবার আমাকে আমার সামনে ছোট করে দিয়েছেন আপনি। কাব্য এবার অধৈর্য হয়ে বলে। আল্লাহর দোহাই লাগে, আমার কথাটা একবার শোন, বিশ্বাস কর। ভিডিও আমি অন্য কারণে করেছে, তুই যে ভাবছিস ও নোংরা কারণে নয় কুহু। কুহু থামলো, পরপর নিজের এলোমেলো ভেজা চুল পেছনে খামচে ধরে ঠেলে দিয়ে পাগলের মতো আচরণ করে বলল। বিশ্বাস? আচ্ছা, কেন করব আমি আপনাকে বিশ্বাস, বলুন? কেন করব? কি করেছেন এখন অবধি আমার জন্য, আমার বিশ্বাস করার মতো? বলুন, উত্তর দিন। কুহু পরপর হাতে গুনে গুনে বলতে থাকে। আমি আপনাকে প্রপোজ করেছিলাম, উর্মি আপু জানতো। আমি সুইসাইড করেছি, সেটা উর্মি আপু জানতো। আমি আপনার সাথে যা যা কথা বলতে বলতাম সবটা জানতো উর্মি আপু। আমার সম্পর্কে যা শুধু আপনি জানার কথা, ঠিক তাই তাই উর্মি আপু জানতো। আপনি বিবিসি জানালার মতো সব খবর উর্মি আপুকে পাই টু পাই শেয়ার করতেন, অথচ আপনি বলেছিলেন তার সাথে আপনার 4 বছর ধরে সম্পর্ক নেই, কিন্তু 7 মাস আগেও আপনার সাথে তার সাথে গলায় গলায় মাখো মাখো খাতির ছিল যে আপনি আপনার ঘরের মেয়ের কথা জানিয়ে বেড়াতেন তাকে। তারপরে কেন করব আমি আপনাকে বিশ্বাস? শুধু মুখের কথা, মানে কটা মিঠা বুলি শুনে? সরি, বাট আমি কুহু ওই মিঠা বুলির ফাঁদে পড়া ফেজ অনেক আগেই পার করে ফেলেছি। কাব্য ভাই, ব্যাড ফর ইউ। কাব্য আবারও এগিয়ে যেতে লাগলো। কুহু সরে গেল দুপা। কাব্য থেমে গেল। দূর থেকে কুহুর দিকে চেয়ে বলল। উর্মির সাথে আমার কোনো সম্পর্ক নেই কুহু। আর এই ভিডিও, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং মাত্র। আমি করেছিলাম যেন তোকে সকালের প্রুফ দিতে পারি যে আমি তোর ফায়দে তুলিনি, দ্যাটস ইট। কুহু মাথা তুলে তাকালো, কাব্যর দিকে চেয়ে থেকে হেসে উঠে বলল। ফায়দা? ওটা তো আপনি তুলেননি। আমি আমার ফায়দা তুলেছি আপনার সামনে, নিজেকে নগ্ন করে, আপনার সাথে শুয়ে, যার প্রমাণ এই ভিডিও। শাট আপ কুহু। কাব্য এবার না চাইতেও ধমকে উঠলো প্রচন্ড জোরে। নো, আই উইল নট। আপনি এমন একটা হাজবেন্ড, সরি পুরুষ, যার কাছে নিজের স্ত্রীর গোপনীয়তা নেই, যার কাছে স্ত্রীর গোপনীয়তা গার্লফ্রেন্ডের কাছে একটা হাসির খোরাক মাত্র। কুহু থামে, পরপর কাব্যের চোখে চোখ রেখে আবারও বলল। আপনার মনে নোংরামি রেখে আমাকে ওভাবে না চলেও পারতেন কাব্য ভাই। যদিও আমি এগিয়ে এসেছি, তাও বিষ খাইয়ে মেরে দিতে পারতেন আমায়, তবু এইভাবে ছুতেন না। ভালো হতো অন্তত, আমার নিজেকে নোংরা লাগতো না নিজের কাছেই। কাব্য কথাই বলা ভুলে গেল যেন। আমার স্পর্শ তোর কাছে নোংরা লাগছে? কাব্য আর বলতে পারল না, পরপর কয়েকটা ঢোক গিলে চুপ হয়ে গেল। কুহু এরপর উত্তর দিল না। কাব্য এরপর আরেকটা কথাও বলতে পারল না। ভাঙা একটা চূর্ণ বিচূর্ণ মন নিয়ে স্রেফ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কুহু এগিয়ে এসে ফোনের একটা পার্ট মেঝে থেকে তুলে এনে কাব্যর দিকে বাড়িয়ে দিয়ে বলল। আহারে, আপনার ভিডিও করাটাই পুরো বৃথা গেল মিস্টার শাহরিয়ার সিদ্দিক কাব্য। বড্ড আফসোস আপনার প্রতি আর আপনার প্রেমিকার প্রতি। আফসোস, আফসোস আর ধিক্কার। কুহু ফোনটা মেঝেতে আবারও ফেলে দিয়ে গটগট পায়ে একটা চাদর জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। কাব্যভাবে দাঁড়িয়ে রইল স্থির, মুখে আর একটা কথা বের করতে পারল না। আজ শাহরিয়ারের হৃদয় ভীষণভাবে ভেঙেছে, বাজেভাবে। কাব্য একটা ঢোক গিলে পাশ ফিরে নিজেদের বেডের দিকে তাকালো। পর মুহূর্তে রাতের একটা সুন্দর গোপন মুহূর্ত কুহুর সাথে কাটানোর কথা মনে পড়ল ওর। কুহু ওর সাথে ছিল পুরোটা রাত। কাব্যর কাছে এই রাতটার তুলনায় অন্য কোনো রাত দিয়ে করা যাবে না কোনোদিনও। অথচ কুহু কত সহজেই রাতটাকে নোংরামো বলে চলে গেল, নিজেকেও কাব্যের স্পর্শতে নোংরা বলে গেল। কত সহজ না কারোর হৃদয় ভাঙা, কাউকে একদম গোড়া থেকে ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া কত সহজ। কেউ তোমাকে সবটা দিয়ে ভালোবাসতো, তারপর তুমি তার ভালোবাসাকে নোংরা আখ্যা দিয়ে চলে গেলে নিজের মতো। একবারও ভাবলে না যাকে কথাগুলো বললে তার কেমন লাগেছে এটা শোনার পর? একটাবারও ভাবলে না সেই সব শোনার পর ঠিক কতটা টুকরো হয়েছে? গতকালের কাব্যের ভয়ই ঠিক। কুহু ওর স্পর্শকে নোংরা বলেনি, বরং তার থেকেও বড় কিছু, ওর মন, ওর চিন্তা চেতনা, ওর ভালোবাসাকে নোংরা বলে চলে গিয়েছে। কাব্যকে নিজের চোখে এতটা নিচে নামিয়েছে যে কাব্য এই জীবনে ওর স্ত্রীর চোখে আর চোখ মেলাতে পারবে না, কখনোই না। আর জীবনে হয়তো ও ওইভাবে কুহুকে ভালোবাসতে পারবে না। ওর মনে হবে ওর ভালোবাসাটা নোংরা, বিনা দোষেই নোংরা। বারবার মনে হবে কুহু ওকে ঠিক কোন পর্যায়ে এনে দাঁড় করিয়ে দিয়েছে। এ ব্লাডি এমএস ব্ল্যাকমেলার। কাব্য হেসে ওঠে আপন মনে, কোমরের দুপাশে হাত চেপে সিলিংয়ের দিকে হাঁ করে একটা শ্বাস টানল নিজের মধ্যে। আজ কাব্য হেরে গেছে, বড্ড বড্ড করুণভাবে হেরেছে। মন থেকে অভিমান মোছা যায়, বিষ কি শুষে নেওয়া যায়? মনে কতটা বিষ রাখতে পারলে ছোটবেলা থেকে চেনা একটা ছেলেকে ব্লাডি ব্ল্যাকমেলার, এমএমএস পাচার করা হাজবেন্ড ভাবতে পারে? জানা নেই কাব্যের। কতটা ঘেন্না পুষে রাখলে ঠিক এমনটা ভাবা সম্ভব, ঠিক কতটা?
কতটা কাব্য কোমর গুটিয়ে বসে পড়ল মেঝেতে। ফোনের পার্টগুলো একে একে তুলতে থাকলো নিজের মতো। ফোনটা এতদিনও নিজেও কোনোদিনও শতর আগেও ভাঙেনি। অনেক জরুরি ফাইল, মডেল, আরও জরুরি জিনিস থাকায় আজ ভেঙে গেল, কেউ ভাঙলো। কাব্য ফোনের স্ক্রিন তুলে দেখে পুরো স্ক্র্যাচে ভরে গেছে, আর ইউজ করা যাবে না সম্ভবত। ফোনের স্ক্র্যাচে হাত দিতে গিয়ে হঠাৎ এক ফোঁটা পানি ফোনের ভাঙা স্ক্রিনে এসে পড়লো। কাব্য হঠাৎ চমকে উঠল, সাথে সাথে নিজের চোখের কোণ মুছে নিল। জল চোখ থেকে পানি পড়েছে কখন? পুরুষরা তো কাঁদে না, এটাই নিয়ম। কাব্য তো কাঁদেনি, তাহলে পানি এলো কিভাবে, কোত্থেকে? কাব্য সাথে সাথে চোখের কোণ মুছে উঠে দাঁড়ায়। ফুঁসে উঠে আচমকা রাগের মাথায় গর্জে উঠে ফোনটা হাতে তুলে রীতিমতো ছুঁড়ে ফেলল জানালার বাইরে সজোরে। রাত 12:30। সিদ্দিক মহলের ছাদে। আজ স্বামী স্নিগ্ধের বুকে অদম্য সাহস। ধ্রুবর সাথে কথা বলার পর থেকে এই সাহসের উৎপত্তি। আজ স্বামী স্নিগ্ধ প্ল্যান করেছে স্ত্রী কায়ের সাথে এক ঘরে ঘুমাবে, এবং স্রেফ ঘুমাবেই। শক্ত করে পেছন থেকে মেয়েটাকে পিষে ধরবে নিজের বুকের সাথে, আর সারা রাত গল্প করে ফজর পড়ে ঘুমিয়ে যাবে একে অন্যের আলিঙ্গনে। কায়াকে রাজি করাতে এতটা কাঠখড় পোড়াতে হয়নি অবশ্য। এক ফোঁটা চোখের পানি আর বস্তা পচা অ্যাম্বাসবাল ব্ল্যাকমেল। ব্যস্ত মেয়েটা আবার স্বামীর কাঁদো কাঁদো ইমোশন চোখে দেখতে পারে না। মুহূর্তে গলে পড়ে মোমের নেয়। যেই ভাবা সেই কাজ। ভীষণ সতর্কতার সাথে আশেপাশ দেখতে দেখতে স্নিগ্ধ পা টিপে টিপে ছাদের চৌকাঠে পা রাখলো। আশেপাশে উকি দিয়ে দেখলো কোথায় কায়া আছে। ওই তো দূরেই রেলিংয়ের সাথে হেলান দিয়ে আছে কায়া। বাহিরে দেখছে, গায়ে একটা চাদর। শীতে কাঁপতে কাঁপতে অপেক্ষা করছে স্বামীর। স্নিগ্ধের ঠোঁটে হাসি ফুটলো কেন যেন। ও দ্রুত এগিয়ে গিয়ে পেছন থেকে চাপটে ধরলো কায়াকে। বেচারি কায়া পরপুরুষ ভেবে আতঙ্কে চিৎকার করতে যাবে, তার আগে স্নিগ্ধর মুখ চেপে ধরে দেয়ালে মিশিয়ে দিয়ে আতঙ্কিত স্বরে বলে, আরে আমি আমি ডোন্ট শাউট। কায়া স্নিগ্ধের হাত মুখ থেকে সজোরে সরিয়ে দিয়ে বিরক্ত হয়ে তাকালো এবার। এইটা কেমন মস্করা স্নিগ্ধ? স্নিগ্ধ স্রেফ হাসলো। কায়াকে টেনে এনে নিজের সাথে মিশিয়ে দুহাত ওর কোমরে চেপে ধরে নিভু কণ্ঠে শোনালো, স্বামী স্বামী টাইপস মস্করা মিসেস। কায়া তখনও রেগে চোখ গরম করে ওর দিকে তাকিয়ে আছে। স্নিগ্ধ এবার ভীষণ ভাবুক কণ্ঠে কায়ার কোমর চেপে ধরে বলল, আচ্ছা, ওয়ান ডাউট, তুই মিসেস স্নিগ্ধ ওর মিসেস সিদ্দিক কোনটা? হ্যাঁ। কায়া মাথা তুলে লম্বা উচ্চ স্নিগ্ধের মুখের দিকে তাকিয়ে থাকলো। জবাবও এলো এক সময়। অনলি মিসেস স্নিগ্ধ। বলে স্নিগ্ধের বুকে মাথা রাখলো, দুহাতে চেপে ধরলো স্বামীর বলিষ্ঠ পিঠ। স্নিগ্ধের হঠাৎ ভীষণ আদুরে লাগলো কায়াকে। অত্যন্ত মায়া নিয়ে কায়াকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আই লাভ ইউ কায়াজান। আমরা কবে একসাথে থাকবো? আই কান্ট ওয়েট এনিমোর। কায়া স্নিগ্ধের বুকে নাক ঘষতে ঘষতে জবাব দিল, আমিও দুই। আর শেষের প্রশ্নের উত্তর জানি না, কিচ্ছু জানি না। আপনি জানেন এটার উত্তর? আমার জানা নেই। আমি বিয়ে করেছি লুকিয়ে, এটা ভাবতেই আমার আতঙ্কে বুকটা ধড়ফড় করে ওঠে। কেউ জানতে পারলে? স্নিগ্ধ সাথে সাথে কায়ের কপালে শক্ত একটা চুমু খেয়ে ওকে চুপ করিয়ে দিল। আমি জানি উত্তর, সময় এলে তোকেও জানিয়ে দেব। এখন চুপ, জাস্ট আমাকে ফিল কর এখন, আর আমাকেও করতে দে। বলে স্নিগ্ধ কায়ার পরনে চাদরটা গা থেকে আস্তে আস্তে করে সরিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলল, তোর গায়ে শালের পরিবর্তনে আমার ডেনিম জ্যাকেটটা বেশি মানাবে। কায়া উত্তর দিল না, স্রেফ তাকিয়ে রইল স্নিগ্ধের মুখটার দিকে। স্নিগ্ধ আস্ত করে চাদরটা সরিয়ে দিয়ে কায়া শরীরে ওর জ্যাকেট জড়িয়ে দিল। চাঁদের শীতল বাতাসে এবার হয়তো ঠান্ডা লাগছে। স্নিগ্ধের মুখ তীব্র শীতে ফ্যাকাশে হয়ে যাচ্ছে দেখে কায়া বলল, ঠান্ডা লেগেছে তো আপনার? কাঁপছেন? ঠান্ডা লাগছে? স্নিগ্ধ কাঁপতে কাঁপতে বলল, তারপর কায়ার দিকে বাঁকা চোখে চেয়ে অশ্লীল কণ্ঠে বলল, তাহলে তুই গরম করে দে আমাকে। বলেই কায়াকে কিছু বলার সুযোগ না দিয়ে একটা স্বৈরাচারী স্বামীর ন্যায় কায়ার ঘাট থেকে জ্যাকেট একটু সরিয়ে নিয়ে মুখ ডুবালো আস্তে করে ওখানটায়। নাক মুখ ডুবিয়ে ছোট ছোট চুমু খেতে খেতে বলে গেল, তোর গায়ের পারফিউম, স্মেলটা মারাত্মক। এতটা সফট খার, মনে হচ্ছে তুলোতে চুমু খাচ্ছি। তুই গোলবালিশ হিসেবে বেস্ট। ছি। কায়া ঘাস সংকুচিত করে মৃদু চিৎকারে শাসিয়ে উঠল। স্নিগ্ধ ঘাট থেকে মুখ তুলে কায়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। চোখ গরম করে চেষ্টা করে পুনরায় স্বৈরাচারী স্বামীর ন্যায় বলল, এই ছি মানে কি? এখনো আমার গার্লফ্রেন্ড তুই, বউ হয়ে নাক চিটকাস কেন এখনো? ছুতে পারি না? কায়া স্নিগ্ধের বাচ্চাদের মতো রাগ দেখে হেসে উঠে স্নিগ্ধের বুকে হাত ঠেলে ওকে সরিয়ে দিতে দিতে বলল, না জনাব, ছুতে পারবেন না, কারণ আমি অভ্যস্ত নই এই বউ সম্পর্কটায়। কিন্তু আমি তো স্বামী সম্পর্কটায় অভ্যস্ত কায়া।
স্নিগ্ধ বাচ্চাদের মতো মুখ করে কথাটা বলে পুনরায় কায়ার ঘাড়ে আবার মুখ ডোবালো। নাক দিয়ে যেন টেনে টেনে ঘ্রাণ নিতে লাগলো ঘাড়ের ওই অংশ থেকে। ওদিকে কায়ার ঘাড়ে স্নিগ্ধের ছোট ছোট চুমু খাচ্ছে, আর এদিকে চুমুর তালে শিওরে উঠছে কায়া বেচারি। আচমকা স্নিগ্ধ হঠাৎই চুমুর বদলে ঘাড়ে দাঁত বসাতে কায়া ব্যথাতে চিৎকার করে দিল। স্নিগ্ধ সাথে সাথে ওর মুখ আটকে দিল। ইয়া আল্লাহ, এটা কেমন আওয়াজ? কেউ শুনলে? কায়ার সাথে সাথে নিজেকে সামলে চোখ রাঙালো। তাহলে কামড় দিবেন না। হুম। স্নিগ্ধ সেসব গায়েও মাখল না। এবার নিজের মতো আলগোছে কায়ার জ্যাকেটটা খুলে ফেলে দিল। কায়া তাকিয়ে রইল স্নিগ্ধের চোখের দিকে। কি করছেন আপনি? স্নিগ্ধ কায়াকে পাজা খুলে তুলে নিল আচমকা। ছাদে সিঁড়ি বেয়ে নামতে নামতে এই বেচারি আতঙ্কে কায়া ছটফটিয়ে উঠল। ইয়া মাবুদ, ছাড়ুন। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহ, স্নিগ্ধ ভাই বড় বাবা নিচে, কেউ দেখলে সর্বনাশ। স্নিগ্ধ, পাগলামি করেন না। আল্লাহ দোহাই, নামান আমাকে। কায়া ছটফট করতে করতে বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে। এই বুঝি কেউ এলো, কেউ দেখে ফেললো। স্নিগ্ধ তখন কায়ার কোমরটা শক্ত করে জাপটে ওকে আরও নিজের সাথে মিশিয়ে নিয়ে হো হো করে গানে সুর তুলেছে। রাত কা নশা আভি আঁখোं से क्या नहीं। কায়া এই গান শুনে তো রীতিমতো হতবাক হয়ে তাকালো স্নিগ্ধর দিকে। স্নিগ্ধ কায়াকে নিয়ে নিজের রুমে ঢুকে গেল। তারপর আলগোছে আশেপাশে না তাকিয়ে সোজা দরজার ছিটকিনি আটকে দিল। শামিমা তখন সবে পানি নিতে রান্নাঘরে এসেছিলেন। পুরোটা দৃশ্য তার চোখের সামনেই ঘটল সেবার। তিনি দেখলেন রাতের আধারে তার ছেলে চোরের মতো কুহুর মামাতো বোনকে নিয়ে নিজের রুমে ঢুকে ছিটকিনি তুলেছে। শামিমার হাত থেকে আর পানির জগ উঠল না। উনি ধরফর করা বুক নিয়ে দাঁড়িয়ে রইলেন সেভাবেই, কাঁপতে থাকেন ধরিয়ে। রাসেল ভাইয়ের চায়ের দোকান, শ্রীমঙ্গল, সম্পূর্ণ একটা দিন, একটা রাত পার হয়ে যাবার পরেও কায়া কুহুর মধ্যকার ফাটল জোড়া লাগলো না সেদিন আর। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সবসময়ের মতো এবার আর কাব্য এগিয়ে গেল না কুহুর রাগ ভাঙাতে। বরং ওই একটা দিন পুরোটাই ও রিসোর্টের বাইরে আবিরের সাথে ঘুরে ফিরে বেরিয়েছে। কুহুকে দেখে রাখার জন্যে আবিরের বোনকে পাঠিয়ে দিয়েছে ওর কাছে। সেদিন রাতেও কাব্য রিসোর্টে ফিরেনি। বন্ধুর সাথে শ্রীমঙ্গলের অলিগলিতে থেকেছে, রাতে ওর বাসাতেই থেকেছে। তবুও একবারের জন্য কুহুর মুখোমুখি হয়নি, হয়তোবা চক্ষু লজ্জায় কিংবা আত্মসম্মানে আঘাতের রাগে। কাব্যের হানিমুনে এসে স্ত্রী থেকে রাত দিন বন্ধুর সাথে ঘুরে বেড়ানো আবির সবটাই লক্ষ্য করছে এবার। তখন ওর সামনে কাব্য কোকের বোতল থেকে ঢকঢক করে কোক গিলছিল। ওর মনটা আজ ভীষণ উস্কো খুস্কো। কথা অবধি বলছে ভীষণ মেপে মেপে, কোথাও যেন খুইয়ে খুইয়ে থাকছে পুরোটাক্ষণ। দূর থেকে কাব্যকে দেখছে তীক্ষ্ণ নজরে, ভাবছে এসবই। ওভাবে চায়ের বিল মিটিয়ে এগিয়ে গেল এবার কাব্যের কাছে। কাব্যের পাশে বেঞ্চটায় বসলো কিছুক্ষণ চুপ করে কথা না বলে। স্রেফ কাব্যের আচরণ দেখলো, ওর শিভারিং হওয়া হাত দেখলো, ওর কুচকানো ভ্রু দেখলো, সাথে এও দেখলো ঘাড়ে নখের আঁচড় যা প্রায় ফেড হয়ে আসছে। ফজর আজান হচ্ছে দূরে কোথাও, তখনও সূর্য ওঠেনি। শীতকালে এমনিতেই কুয়াশার সূর্য দেখা যায় না ভোরে। তার উপর কাব্য এই শীতে একটা জ্যাকেট পরে সারাদিন সারা রাত বাইরে থেকেছে। সারা রাত বাইরে থাকলে জ্যাকেটে কি শীত মানে? এই তো হাঁচি দিচ্ছিল একটু আগে, নাক লালচে হয়ে যাচ্ছে। জ্বর উঠেছে নাকি বলা যায় না, হতেও পারে। কাব্যের আবার শীতকালে ঘন ঘন ফিভার হয়। আবির একসময় কাব্যের দিকে চেয়ে বলে উঠল, জানিস কাব্য, আমরা মুসলিমরা মদের পরিবর্তে কোক খেয়ে ব্রেকআপ পার্টি করি। কাব্য কোক খাওয়া থামিয়ে দিয়ে আবিরের দিকে তাকালো। পরপরই ছোট একটা হাসি ছুড়ে আবারও কোক খেতে লাগলো। আবির এবার কাব্যের দিকে চেয়ে আস্তে করে প্রশ্নটা করলো। কাব্য, কি হয়েছে তোর? আপসেট? কাব্য কোক গিলতে গিলতে জবাবে বলল, কি হবে আমার? কোনো আপসেট টাপসেট না। কাব্যের মিথ্যাটা এত সহজে গিলল না আবির। শান্ত কণ্ঠে বলল, কুহুর সাথে কি নিয়ে ঝামেলা এবার? কাব্য ও কোক গেলা থামিয়ে তাকালো পাশ ফিরে। আবির ভ্রু উঁচিয়ে ওর দিকে জবাব শোনার আশাতেই তাকিয়ে আছে। কাব্য হাসলো স্রেফ। পরপর আবারও কোক গিলে বলল, নাথিং। কি হবে আবার ওর সাথে? আবির এবার কাব্যের কাঁধে হাত রাখলো। কাব্য কোকের বোতল আস্তে করে বেঞ্চের উপর ঠেসে রেখে গম্ভীর চোখে সামনে তাকিয়ে থাকলো। আবির ভীষণ নরম কণ্ঠে বলল, কাল সারাটা দিন তুই রিসোর্টে যাসনি, আজ ফজর আজান দিচ্ছে এখনো উঠছিস না, একইভাবে বসে আছিস। কুহু অপেক্ষা করছে তোর জন্যে। মেয়েটা তোর সাথে ঘুরতে এসেছে আর তুই এখানে বসে আছিস। কাব্য দায়সারাভাবে চায়ের দোকানদারের দিকে চেয়ে চেঁচিয়ে বলল, এ রাসেল, আরেকটা কোক প্লিজ। চা দোকানের ছোকরাটা ছুঁড়ে মারল একটা কোকের বোতল কাব্যের দিকে। কাব্য ওর সাথে সাথেই দক্ষ হাতে কোকের বোতলটা ক্যাচ করে নিল। সেটা চিপি খুলতে খুলতে বলল, চলে যাবে একটু পর রিসোর্টে, সূর্য উঠুক। আবির বলল, এখন চলে যায়, সূর্য উঠার অপেক্ষা করবি কেন? কাব্য উত্তর দিল না এটার, বরং বলল,
আজ ঢাকা চলে যাচ্ছি, 10টা ফ্লাইট। সিলেট এয়ারপোর্ট অব্দি দিয়ে আসতে পারবে? আবির সাথে সাথে ভ্রু কুচকে ফেলল। আজ যাবি? কেন? আরও না 2 দিন থাকার কথা। কাব্য থেমে গেল কেন যেন, তারপর কি মনে করে আবারও ছিপি আটকে কোকের বোতলটা ছুঁড়ে ফেললো অবহেলায় দূরে। আবির দেখলো এটাও। কাব্য জ্যাকেট ঠিকঠাক করে উঠে দাঁড়িয়ে হা করে উপরে মাথা তুলে শ্বাস ফেললো একটা। কুয়াশার শীতে শ্বাসের সাথে ধোঁয়া বের হলো ঘূর্ণিপাকের মতো। কাব্য ছাড়া কণ্ঠে বলল, কাজ আছে ঢাকায়, যেতে হবে। জ্যাকেটের পকেটে দুহাত ঢুকিয়ে হাঁটছে রাস্তার এক কোণ ঘেঁষে আবির। কাব্য হাঁটতে হাঁটতে পাশ থেকে আবির বলে যায়, কিন্তু আজ কেন? আর কি কাজ তোর এত, যে হানিমুন ফেলেই চলে যাচ্ছিস? কাব্য বলে যায়, জাতীয় ন্যাশনাল ফুটবল টিমে চান্স পেয়েছে। ওরা কল করছে বারবার জয়েন করার জন্য। ভাবছি এবার জয়েন হয়ে যাব। আবির অবাক হয়ে বলল, কিন্তু তুই তো ওদের মানা করেছিলি বিয়ের পর কুহুকে একা করে কোথাও যাবি না বলে। তাহলে আজ অ্যাকসেপ্ট করলি কেন? কাব্য মাথাটা নিচু করে একটা ক্ষুদ্র পাথর ধাক্কা দিতে দিতে সামনে নিয়ে যেতে থাকে। সেভাবেই বলে যায়, কবু থাকতে পারবে একা এখন থেকে। আমার নিজের জীবনটা গোছানো লাগবে এবার। কেউ আমাকে ছেড়ে গেলে ব্যস্ত থাকার জন্য কিছু তো করা লাগবে। আর ভালো অফার, ফুটবল ন্যাশনাল টিম, লটের অফার ছেড়ে দেবো কেন? শেষের কথাটা ধরে না। ওর ভাবনায় তখন আটকে আছে একটি কথা, কেউ ছেড়ে গেলে কিছু তো করা লাগবে। আবির সাথে সাথে অত্যাধিক টেনশনে মাঝপথে হাঁটা থামিয়ে গেল। কাব্য তখনও হাঁটছিল। আবিরকে থেমে যেতে দেখে পেছনে ফিরল এবার। কি থামলি কেন? আবির ভ্রু কুঁচকে বলল। তুই কুহুর সাথে ঝগড়া করে বেরিয়েছিস, রাইট? কাব্য শুনলো, পরপর ছোট করে হাসলো, ফিরে এসে আবিরকে টেনে নিয়ে যেতে যেতে বলল, মিয়া বিবির মধ্যে ঢোকা ঠিক না দোস্ত। ব্রেনকে এত কষ্ট না দিয়ে বাঁচালা। বস্তিতে নামও ছড়িয়ে গেছে অলরেডি। পাঙ্গন রিসোর্ট, শ্রীমঙ্গল। কুহু আজ সারা রাত টেনশনে একটুও ঘুমায়নি। এদিকে আবিরের কিশোরী 15 বছরেরই বোন ওর পাশে নাক ডেকে ঘুমাচ্ছে হুঁশজ্ঞান খুইয়ে। কাব্য আজ রাতে বাড়ি ফেরেনি। সারাদিন সারাটা রাত ধরে বাইরে, শীতে কোথায় আছে জানেও না। ফোন করবে তারও উপায় নেই। ফোনটা তো ওই ভেঙেছে গতকাল রাগের মাথায়, যা নয় তাই বলে দিয়েছে। কেন যেন কুহুর আফসোস হচ্ছে। এখন একবার তাকে জিজ্ঞেস করা উচিত ছিল ভিডিওটা কেন করেছে। বিষয়টা দুজনে বসে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করা যেত। আর সেখানে কুহুর রাগারাগি করে ফেলেছে, সম্ভবত একটু বেশিই করে ফেলেছে। কুহু একবার ভাবলো আবিরকে কল করবে। আবিরের সাথে নেই তো কাব্য, কিন্তু ওর কাছে তো নাম্বার নেই। ওহ, এক সেকেন্ড, আবিরের ছোট বোনের কাছ থেকেও তো নাম্বার নেওয়া যায়। ভাবনাটা মাথায় আসা মাত্রই দৌড়ে গেল আবিরের ছোট বোন মায়েরার কাছে ওকে জেগে তোলার জন্য। যেই না তুলতে যাবে দরজার বাইরে টোকা পড়ল, আর সেই সাথে দরজার লক খোলার আওয়াজ হচ্ছে। কুহু বুঝে গেছে কাব্য এসেছে। কুহুর সাথে সাথে দরজার দিকে এগিয়ে গেল। ও দরজা খুলেই সবার আগে কুহুর উৎকণ্ঠিত চেহারা খেয়াল করলো। কুহু উত্তেজিত হয়ে কাব্যকে বলে গেল একের পর এক, কই ছিলেন আপনি সারাটা রাত? হ্যাঁ, আমাকে অচেনা জায়গায় এভাবে রেখে চলে গেলেন আপনি? উত্তর দিচ্ছে না কেন? বড় মা কল করেছে কতবার? হ্যাঁ, আমার তাকে কি জবাব দেওয়ার উচিত ছিল না? মিথ্যে বলেছি আমি যে আপনি সাথেই আছেন আমার, অথচ আপনি বলেও যাননি কোথায় যাচ্ছেন। আমাকে রেখে গেছেন ছোট্ট একটা অবুঝ মেয়ের সাথে। এতটা কেয়ারলেস আপনি। ওই জায়গায় আমি কিছু চিনি? কোথায় খুঁজতে যেতাম আমি আপনাকে? হ্যাঁ, কাব্য মাথাটা নিচু করে কুহুর সব কথা শুনে গেল। একটাবার কুহুর চোখের দিকেও তাকালো না অবধি। কুহুর বকাঝকা শেষ হলে ছোট গলায় মায়েরাকে দেখিয়ে বলল, ওকে ঘুম থেকে উঠিয়ে দে, নিচে আবির ওয়েট করছে। মানে? কুহুরা এত সব কথার উত্তরে এ ধরনের উত্তর দিবে কাব্য ভাবেনিও। কাব্য ও মাথার টুপিটা খুলে ক্যাপ পরলো একটা। তারপর নতুন কেনা ফোনটার প্যাকেজিং আনবক্স করতে করতে শান্ত স্বরে বলল, আমি বাংলায় বলেছি। কুহু কিছুক্ষণ কাব্যের দিকে বোকার মতো তাকিয়ে রইল। পরপর আস্তে করে মায়রাকে ডেকে তুলে দিল ঘুম থেকে। মায়রা হিজাব পরে ঘুমে ঢলতে ঢলতে আবিরের সাথে চলে গেল নিজের বাসায়। ওদিকে কুহুকে এভাবে হতভম্ব করে রেখে কাব্য নিজের মতো আনবক্স করতে পাগল নতুন কেনা আইফোন 16 প্রো ম্যাক্স। কুহু চুপচাপ কাব্যের দিকে তাকিয়ে থাকলো। মাথায় ব্রাউন কালারের একটা ক্যাপ পরে আছে, গায়ে ব্ল্যাক লেদার জ্যাকেট, জ্যাকেটের নিচে সাদা টি শার্ট, জ্যাকেটের ফাঁকে উকি দিচ্ছে ঘাড়ের মধ্যে নকশার মতো ঘুর পরশু রাতের করা নখের আঁচড়। এভাবে এই নখের আঁচড় দেখিয়ে দেখিয়ে লোকটা বাইরে ঘুরিয়ে বেরিয়েছে বন্ধুর সাথে। কি ভাবছেন আবির ভাই আল্লাহ জানে। এই কাজের জন্য মনে হলো একটা বকাঝকা করতে এই নির্লজ্জ পুরুষকে, কিন্তু বকলো না। কাব্য চুপ হয়ে আছে। ভীষণ বকা দিলেও মাথাটা অবধি কুহুর দিকে তুলছে না, শুধু শুনছে। এভাবে কথা বলে রাগ করে আরাম পাওয়া যায় না। কুহু একসময় কাব্যের পাশে বিছানায় বসলো। কাব্যের দিকে চেয়ে দেখতে লাগলো ওর কাজ। কাব্য হঠাৎ হাঁচি দিল, নাক আবার লাল হয়ে যাচ্ছে। কুহু এবার যেন উদ্বিগ্ন হলো। কাব্যের তো এবার শীতে ঘন ঘন অসুস্থ হওয়ার রেকর্ড আছে। আর সাথে সাথে উঠে এসে কাব্যের দিকে তাকিয়ে বলল, হাঁচি দিচ্ছেন যে? জ্বর উঠলো না তো আবার?
বলেই কপালে হাত ছোঁয়াতে যাবে তার আগে কাব্যর দিকে না থেকে কুহুর নাগালের বাইরে কপালটা সরিয়ে ফেললো। কুহু বোকার মতো ওইভাবেই নিয়ে কাব্যের এই কাণ্ড দেখলো। কাব্য কপাল সরিয়ে কুহুর দিকে না চেয়ে শীতল কণ্ঠে বলল। ওভার রিয়াক্ট করার কিছু নেই, ঠিক আছে আমি। কুহু হাত নামিয়ে ফেললো, নিচু কণ্ঠে বলল। আমি ওভার রিয়াক্ট করছি? সারাটা রাত শ্রীমঙ্গলের এই শীতের মধ্যে বাইরে ছিলেন, জ্বর হওয়ার চান্স আছে তাই চেক করছিলাম শুধু। কাব্য মাথাটা তখনও ক্যাপের আড়ালে নামিয়ে রেখেছে। সোজা হয়ে বসে মোবাইলে সেটিং ঠিক করতে করতে বলল। জ্বর হলে এত আধিক্যতার কিছুই নেই। লেস হার্মফুল সিমটম, ওভার রিয়াক্টের চেয়ে মেডিকেশন বেশি কাজে দেবে। ডোন্ট বি সিলি। কুহুকে এতগুলো কথা বলে কাব্য ফোনটা অন করে সবার প্রথমে কল দিল আবিরকে। আবির কথা বলল ও পাশে কিছু। কাব্য রিপ্লাই করলো। গাড়ি পেয়েছিস? আবির উত্তর দিল। হ্যাঁ, 8টার গাড়ি আছে। কুহুকে বলেছিস? কাব্য আর চোখে কুহুর দিকে চেয়ে দেখে কুহু ব্রু কুচকে ওর কথাই শুনছে। কাব্য চোখ সরিয়ে নিয়ে বলল। বলবো এখন, বাই। ফোন কেটে দিল কাব্য। কুহু পাশ থেকে আগে ভাগেই বলল। গাড়ি? কোথায় যাচ্ছি আমরা? কাব্য ভীষণ স্বাভাবিক কণ্ঠে বলল। ঢাকায়, বাসায়। মানে আজ কেন? কুহু চূড়ান্ত বিস্মিত। কাব্য মোবাইলে কিছু একটা করছিল, থেমে গেল। এতক্ষণে কুহুর দিকে চেয়ে ভীষণ ঠান্ডা কণ্ঠে বলল। অ্যাকচুয়ালি আম নট গেটিং দ্য পয়েন্ট। অ্যাকচুয়ালি আম নট গেটিং দ্য পয়েন্ট। এই রিয়াকশন কেন? আমি তো অন্য রিয়াকশন এক্সপেক্ট করেছিলাম। ফরগেট ইট। এখানে থাকার কারণে দুজনের দম বন্ধ লাগছে। আর সেকেন্ডলি, হানুমান নামের তামাশা দেখার শখ নেই আমার, তাই চলে যাচ্ছে। সিম্পল। বলেই কাব্য ফোন চার্জে দিয়ে টাওয়াল নিয়ে বাথরুমে চলে গেল। কুহু তখনও আহাম্মক হয়ে কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ওর মাথায় তখনও ঘুরছে কাব্যের বলা দুটো কথা। দুজনার দম বন্ধ লাগছে। হানিমুন নামের তামাশা, কাব্যের দম বন্ধ লাগছে এখানে। ওর সাথে থেকে তামাশা বলতে কি বুঝিয়ে গেল সে? গতকালের বিষয়টা কি কাব্যকে খুব বেশি গায়ে লেগে গেছে? কষ্ট পেয়েছে কি খুব বেশি? কুহু বোধহয় একটু বেশি বলে ফেলেছে। নিজেরই কেমন যেন একটা লাগছে এখন। ওভাবে না বলে কাব্যের সাথে ঠান্ডা মাথায় কুহুর বিষয়টা এক্সপ্লেন করা উচিত ছিল। তা না করে কুহুর ইচ্ছে হলো সরি বলতে। বড় মুহূর্তে আটকে গেল। সরি বলার কি আছে এখানে? কাব্য ভাই ওসব ভিডিও না করে নিশ্চয়ই কুহু এতটা রিয়েক্ট করতো না। এই দুনিয়ায় কোনো মেয়ে এই ভিডিও দেখে রিয়েক্ট করবে না। আর কুহুর এই রিয়েক্ট করার পেছনে কাব্য ভাইয়ের পূর্বের করা নিজেরই কুকীর্তি দেয়। উর্মির সাথে এতটা মাকো সম্পর্ক না হলে তো কুহু নিশ্চয়ই তার কথা বিশ্বাস করতো, সাথে তাকেও। কুহু চেয়েও সেদিন আর দুটো শব্দ সরি বলতে পারল না কাব্যকে। এই সামান্য দুটো অক্ষরটাই কুহুর সেবার ভীষণ ভীষণ ভারী লাগলো। বোঝা মনে হলো না। কুহু নিজে থেকে দায় স্বীকার করে সরি বলল, আর না আঘাতে আঘাতে জর্জরিত হওয়া কাব্য নিজের বেদনা ভুলে সবসময়ের মতো স্ত্রী কুহুকে পুনরায় আগলে নিল। তারপর দুজন দুই দিকে টেনে রাখা সম্পর্কের সুতোতে ফাটল ধরল। কাব্য নিজের থেকে সুতো টান ঢিলে করলো না, কুহু টেনে ধরল সুতোকে আরো শক্ত করে। সুতো ছিঁড়তে শুরু করলো। এক সময় একটা ভালোবাসাময় সম্পর্কের ফাটল ধরা শুরুটা ঠিক এখান থেকেই শুরু হলো। দুপুর 1:30 সিদ্দিক মহল, কাব্যদের ফ্ল্যাট। আজ সিদ্দিক মহলে সম্ভবত বিশাল এক ঝড় বয়ে গেছে একটু আগে। কাব্য সেটা দরজা পেরিয়ে বুঝে গেছে ইতিমধ্যে। কাব্যদের ফ্ল্যাটের ভেতরে চারিপাশ আজ ভীষণ নিস্তব্ধ। এমনকি একটা মাছি উঠলেও শোনা যাচ্ছে তীব্র শব্দ। ঘরের কর্ত্রী শামীমা বিচারকের আসনের মতো করে সোফার উপর মাথাটা নিচু করে চুপটি করে বসে আছেন। পাশে স্নিগ্ধ শামীমার আঁচল ধরে বসে আছে। স্নিগ্ধের চোখ মুখ সে কি করুণ অবস্থা। বারবার শামীমাকে মানিয়ে নেওয়ার উদ্দেশ্যে জড়িয়ে ধরার চেষ্টা করছিল, আর বারবারই শামীমা ওর হাত ছুঁড়ে ফেলছেন নিজের গায়ের উপর থেকে। স্নিগ্ধ নাছোড়বান্দার ন্যায় তবুও শামীমাকে জড়িয়ে ধরে যাচ্ছে বারবার। ওদের ঠিক সামনে অপরাধীর ন্যায় কায়া বসে আছে মাথাটা নিচু করে, হাত কোলের উপর এনে বারবার মুচড়ে যাচ্ছে। শরীরে ঘাম ছেড়ে দিয়েছে ইতিমধ্যে। বেচারি কান্না আটকে ফুপাচ্ছে সম্ভবত, শরীর কাঁপছে একটু পরপর। কাব্য কুহু দরজা পেরিয়ে ঢুকতে কাজের মহিলা শামীমার উদ্দেশ্যে চেঁচিয়ে বলে উঠল। খালা, বড় ভাইয়া ভাবি নিয়ে আসা গেছেন? শামীমা নাটের গুরু কাব্য এসেছে শুনেই মাথাটা তুলে তাকালেন। ভীষণ তীক্ষ্ণ নজরে দরজার দিকে তাকাতেই কাব্য একটা শুকনো ঢোক গিলল। কি হয়েছে? কেসটা কি? শামীমার নজর তো কড়া, খুন করে ফেলবে এই ধরনের। ও যা ভাবছে তাই কি? সাথে সাথে কাব্য সন্দেহের চোখে স্নিগ্ধকে দেখলো সবার প্রথমে। স্নিগ্ধ এবার কাব্যকে দেখে রীতিমতো লাফিয়ে দৌড়ে দৌড়ে এলো। কাব্য লাগেজটা কাজের লোকের হাতে ধরিয়ে দিতে দিতে স্নিগ্ধের দিকে চেয়ে সন্দিহান কণ্ঠে জিজ্ঞাসা করলো। কেসটা কি? কায়ে এই ফ্ল্যাটে কেন? কি প্ল্যানার করেছিস তুই? স্নিগ্ধ উত্তরে অত্যন্ত করুণ চোখে তাকালো কাব্যের মুখের দিকে। কাব্যর চোখের এই করুণ দৃষ্টি দেখলেও ভালো করে। স্নিগ্ধ ফিসফিস করে কাব্যকে এবার জানিয়ে দিল। হাম্মু জেনে গেছে সব। কাব্য হতভম্ব, সাথে সাথে স্নিগ্ধের দিকে ফিরল। কি
কিভাবে? কি করেছিলে তুই? স্নিগ্ধের এই উত্তর শোনা মাত্রই কুহু বড় বড় চোখে তাকিয়েছে স্নিগ্ধের দিকে। পরপর দৌড়ে গিয়ে বসেছে কায়ার পাশে, দুহাত আগলে নিয়েছে ততক্ষণে নিজের বন্ধুর মতো পাশে থাকা মামাতো বোনকে। কায়া কুহুকে পেয়ে ওর গায়ের উপরই ক্লান্ত ভঙ্গিতে ঢলে ফুপিয়ে উঠল, কিন্তু এতক্ষণে বোধহয় নিজের কাউকে পেল কায়া। কাব্য কুহু কায়াকে দেখলো, তারপর স্নিগ্ধের দিকে তাকালো। আম্মু কিভাবে জানলো? কি ঘটনা ঘটিয়েছিস ঠাকুর? কাব্য রেগে যাচ্ছে ক্রমশ। স্নিগ্ধ কাব্যের দিকে চেয়ে ভীষণ কাচুমাচু করে জবাব দিল, কায়া ও গতকাল আমার রুমে খুব ঘুমিয়েছে অ্যান্ড আম্মু দেখে ফেলেছে আমাদের। কাব্য উত্তরটা শুনে চোখ বড় বড় করে তাকালো স্নিগ্ধের দিকে। বেচারা বড় ভাই হয়ে এসব শুনে তাজ্জব, অপ্রস্তুত হয়েছে। এসবও শুনতে হচ্ছে এখন, কি দিন আসলো। কাব্যের ওই তাকানো দেখে স্নিগ্ধ ভীষণ লজ্জা পেয়ে সাথে সাথেই বলল, ঘুমিয়েছে, শুধু ঘুমিয়েছেই, কিন্তু আম্মু অন্য কিছুই ভাবছে। বিয়ের ব্যাপারটা আমি তাই ডিসক্লোজ করে দিয়েছি, এখন রিঅ্যাক্ট করে যাচ্ছে। কাব্য সব শুনে স্নিগ্ধের মাথায় থাপ্পড় দিয়ে দাঁতে দাঁত পিষে বলল। এত কিসের? পরপর থেমে গেল। ছোট ভাইয়ের স্ত্রী নিয়ে তো আর রাগের মাথায় এসব বলা যায় না। আর কাব্য ভদ্রলোক। কাব্য নিজের রাগ সামলে ফিসফিস করে দাঁত পিষে বলল, এক রুমে থাকবি যখন সাবধানে থাকলে না কেন? এখন এই ধামাল কে সামলাবে? বলেছিলাম 2 বছর লুকিয়ে রাখবি এটা, তারপর কাহিনী করে সেটেল করা যাবে কোনোভাবে। এখন তো আমার চেহারা দেখেই তো আমার ভয় লাগছে। টাফার একটা তুই। তোকে কায়ের বিয়ে করা উচিত হয়নি। কাব্য রেগে স্নিগ্ধকে সমানে বকে যাচ্ছে। স্নিগ্ধ পাশে মাথাটা নামিয়ে বকাগুলো গিলে গেল এক বাক্যে। কাব্য শুকনো মুখে শামীমাকে একবার দেখে নিল। শামীমা তখন কাব্যের দিক থেকে চোখ সরিয়ে আবারও মাথাটা নিচু করে সোফায় পায়ের উপর পা তুলে বসে আছেন, আর সামনে এক পা নাড়িয়ে যাচ্ছেন। ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছে তাকে এই মুহূর্তে, যেন এই বুঝি দুই ভাইকেই বউসহ ত্যায্য করে দেবেন। স্নিগ্ধ শামীমার এই নীরব রাগকে দেখে শুকনো ঢোক গিলে বলল, কিছু তো করো ভাইয়া, মারা পড়বো না হলে, তুমি আমি দুইজনেই। কাব্য সাথে সাথে ভ্রু কুচকে বলল, আমি কেন মায়ে পড়ব? বিয়ে তো তুই লুকিয়ে করলি। স্নিগ্ধ বাঁকা হাসলো। কাব্যের ভ্রু সাথে সাথে কুচকে এলো। ওই হাসি দেখেও সন্ধিহান চোখে বলল, বলে দিয়েছিস না? স্নিগ্ধ হাসার চেষ্টা করে বলল, আমি বলে দিয়েছি, বিয়ের সাক্ষী তুমি আর ভাবি ছিলে। কাব্যের মনে হলো স্নিগ্ধের মাথায় লাঠি ভাঙতে। এতটা ছাগল গাধা হাদারাম কে হয়? কেউ না হলেও কাব্য ভাই হয়। স্নিগ্ধ অবশ্যই হয় গাধা, হাদারাম, ছাগল, ডাফার। কাব্য দাঁতে দাঁত পিষে বলল। স্নিগ্ধ সাফাই গাওয়ার উদ্দেশ্যে বলল, আরে আম্মু বারবার বলছিল বিয়েটা অবৈধ, অভিভাবক ছাড়া বিয়ে ভ্যালিড না, তাই বলা লেগেছে, সরি। স্নিগ্ধ মিনমিন গলায় সরি বলল। কাব্য এবার জোর করে নিজেকে সামলে স্নিগ্ধের দিকে রাগী চাহনি নিক্ষেপ করে ওকে ঠেলে এগিয়ে গেল নিজের মায়ের দিকে। এদিকে শামীমার রাগ দেখে থেমে গেছে ও নিজেও। আলগোছে সোফায় বসতে বসতে জ্যাকেটটা খুলে রাখলো আরেক সোফার উপরে। কায়াকে ইশারায় সোফায় বসে বলল। কুহু তাকিয়ে রইল কাব্যের দিকে। কাব্যকে এভাবে তাকাতে দেখে গম্ভীর কণ্ঠে বলল, ভেতরে নিয়ে যাও ওকে, আমার রুমে। কুহু কাব্যের গম্ভীর মুখের দিকে এক পলক তাকিয়ে চুপচাপ কায়াকে নিয়ে নিজেদের রুমে চলে গেল। এবার স্নিগ্ধ এসে বসলো শামীমার ঠিক মুখোমুখি সোফাটায়। কাব্য এবার ভীষণ ভয় পাচ্ছে। শামীমার সবচেয়ে ভদ্র ছেলে, যাকে শামীমা চোখ বন্ধ করে ভরসা করেন সব সময়, সে কিনা এমন একটা অন্যায় কাজে ছোট ভাইকে লাই দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। পুরো ব্যাপারটায় ওনার স্নিগ্ধের থেকে কাব্যের উপর রাগ হচ্ছে বেশি। আর কাব্য নিজেও সেটা বুঝে। তাই এই সম্ভব ও শামীমাকে ফেস করতে ভয় পাচ্ছে ভীষণ। কাব্য এবার শুকনো কণ্ঠে আস্তে করে ডাকলো ও মধু লাগানো স্বরে, আম্মু, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। রাগ করে এখন কি লাভ? বিয়েটা তো হয়ে গেছে অলরেডি। শামীমা শুনেই তো তেলে বেগুনে জ্বলে উঠলেন। খেকিয়ে উঠে বললেন, চুপ থাক তুই। ছোট ভাইকে ভালো পথ দেখানোর বদলে এইসব শেখাচ্ছিলি? আমাকে বললে আমি দিতাম না বিয়ে এই কুলাঙ্গারকে? তোকে দিইনি কুহুর সাথে বিয়ে? বল, লুকিয়ে করবে কেন? আমি কবে তোদের কোনো কাজে বাধা দিয়েছি? তারপরেও লুকিয়ে কেন করতে হবে বিয়ে? এই কুলাঙ্গার আমার ছেলের দরকার নেই। বলে শামীমার আগে মুখ ফিরিয়ে নিলেন দুই ভাই থেকে। কাব্য দীর্ঘশ্বাস ফেল। ওদিকে বেচারা স্নিগ্ধ মাকে পটানোর জন্য শামীমার হাত ধরতে চাইলে উনি সাথে সাথে ছাড়িয়ে নিয়ে নিলেন। তোকেও দরকার নেই, ছবি না আমাকে, নষ্ট ছেলে। স্নিগ্ধ হাত সরিয়ে এবার বড্ড বেচারার ন্যায় তাকিয়ে রইল কাব্যের দিকে। এই তামাম দুনিয়ার যত প্রকার গালি আছে, আজ সাহাবীর সিদ্দিক স্নিগ্ধের সবটুকু গালি খাওয়া শেষ। পেটে আজ নির্ঘাত বদ হজম হবে।
স্নিগ্ধের করুণ মুখটা দেখে কাব্যের ভীষণ মায়া হলো। কাব্য দীর্ঘশ্বাস ফেলল। একটু এগিয়ে এসে মায়ের গা ঘেঁষে বসে শামীমার দুহাত নিজের হাতের মধ্যে পুড়ে নেওয়ার চেষ্টা করে শামীমার হাত সরিয়ে নিতে নিতে তেজ দেখিয়ে বললেন, আলগা দরকার নেই আমার, তোদের আর মায়ের দরকার নেই। আমি চলে যাব, যেদিকে দু চোখ যাই সেখানে চলে যাব। তারপরও তোরা থাকিস তোদের বউ নিয়ে। বলতে বলতে শামীমার চোখ ভিজে এলো। রাগ এবার কান্না হয়ে বেরোচ্ছে বোধহয়। কাব্য ছোট একটা শ্বাস ফেলে দুহাতে শামীমার চোখ মুছে দিল। তারপর তার দুহাত নিজের হাতে সুন্দর করে শক্ত করে মুঠোতে পুড়ে নিয়ে নরম কণ্ঠে বলল, দেখো আম্মু, স্নিগ্ধ আমার ব্যাপারটা পুরো আলাদা। আমি যে পরিস্থিতিতে ছিলাম সেখানে তোমাদের জানিয়ে পারিবারিকভাবে বিয়েটা করতে পেরেছি। হয়তো স্নিগ্ধ এই পরিস্থিতিতে ছিল না, তাই লুকিয়ে করেছো। আর জানিয়ে দিলে কি তোমরা এখন বিয়েটা দিতে পারতে না, কারণ কায়ের ফ্যামিলি নাটক করতো। চেনো তো তুমি ওদের। আর এসবে কে কষ্ট পেত? তোমার ছেলেই। কাব্য একটু থেমে বলল। স্নিগ্ধ ভাইয়ের কথা বলার ভঙ্গিমা শুনে ভীষণ কৃতজ্ঞতা নিয়ে তাকিয়ে থাকে কাব্যের দিকে। কাব্য এক সময় এক হাতে শামীমার হাত ধরে রেখে অপর হাতে চোখ মুছে দিয়ে গালে হাত রেখে বলল, স্নিগ্ধ কায়া, দে লাভ ইচ আদার। আমি আমি পারিনি ওদেরকে আলাদা করে দিতে। হয়তো এর জন্য বড় ভাই হিসেবে আমি তোমার কাছে খারাপ হয়ে গেছি, কিন্তু আম্মু ভাবো একবার, একটা আরাম প্রেমের সম্পর্কে থাকার চেয়ে হালাল বিয়ে করে থাকা কি বেটার না আম্মু? শামীমার রাগ সম্ভবত কিছুটা নেমেছে। উনি নাক টেনে আবারও অভিযোগ তুলে বললেন, তাই বলে আমাকে একবার জানালো না? বউ নিয়ে লুকিয়ে লুকিয়ে দরজা আটকে ঘুমাচ্ছে। ছি। স্নিগ্ধ অপ্রস্তুত ভঙ্গিতে ভাইয়ের দিকে তাকালো এবার। আসলে এরা বারবার ঘুমাচ্ছে বলতেই নেগেটিভ ভেবে নিচ্ছে। স্নিগ্ধ নিজেরই লজ্জা লাগছে এতে। ওরা তো স্রেফ ঘুমিয়েছে, স্নিগ্ধ এখনো পিওর ভার্জিন। অথচ এদের কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে স্নিগ্ধর অনেক তারা ওসব করাচ্ছি কি বিদঘুটে শোনাচ্ছে। ওদিকে বেচারা কাব্য নিজেও অপ্রস্তুত হয়ে গলা খাকারি দিয়ে তারপর বলল, যা হয়েছে ভুলে যাও। স্নিগ্ধের পড়াশোনা তো শেষের দিকে। চলো পুরনো রেজিস্ট্রি বিয়ে ভুলে যাই। আমরা কায়ের বাড়িতে নতুন করে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। অ্যারেঞ্জ ম্যারেজ বানিয়ে আবার স্নিগ্ধ কায়ের বিয়ে দিয়ে দেবো। কায়া তো এমনিতেই ওদের ঘরেই থেকেছে এতদিন, এখন থেকে এখানে থাকবে আমাদের ফ্ল্যাটে। স্নিগ্ধ তো হোস্টেলেই থাকে, আসবে তো বছরে 2-3 বার। শামীমা চুপ করে থাকলেন। রাগের পারদ আস্তে আস্তে নামছে। তবুও একবার অভিমান নিয়ে স্নিগ্ধকে দেখে সাথে সাথে মুখ ফিরিয়ে নিলেন। স্নিগ্ধ এবার হেসে উঠে দ্রুত মাকে শক্ত করে জড়িয়ে ধরল দুই হাতে। শামীমার গালে মমতা নিয়ে চুমু খেয়ে বাচ্চাদের মতো বলল, সরি আম্মু, ভেরি ভেরি সরি। শামীমা কান্না ভেজা চোখে হেসে উঠে বললেন, হয়েছে, আর বাচ্চা সেজে লাগবে না। লুকিয়ে বিয়ে করে এখন আমার সামনে নাটক। বলতে পারতি একবার আমাকে, বলিসনি কেন? স্নিগ্ধ হেসে উঠে দুহাতে শামীমাকে জড়িয়ে ধরে বলল, আজ এখন তো বললাম, এবার সত্যি সত্যি বিয়েটা করিয়ে দাও প্লিজ। স্নিগ্ধের অসভ্য ও বায়না দেখে শামীমা চোখ রাঙিয়ে তাকালেন। অসভ্য, লজ্জা করে না বিয়ের কথা এভাবে বলিস? স্নিগ্ধ সাথে সাথে চুপ করে গেল। মায়ের সাথে হয়তো বা বেশি মশকরা করে ফেলেছে। স্নিগ্ধের এমন চুপ হয়ে যাওয়াতে শামীমা হেসে উঠে বললেন, তোর বাবা আসুক, কথা বলবো। স্নিগ্ধ তো খুশিতে লাফিয়ে উঠে শামীমাকে জড়িয়ে ধরল। ছেলের পাগলামি দেখে সামলে এবার শামীমা কাব্যের দিকে তাকালেন। সামান্য হেসে বললেন, কুহুকে বল কায়াকে নিচে দিয়ে আসতে। আমার একটা শর্ত আছে, বিয়ের আগে ওদের দুজনের দেখা সাক্ষাৎ বন্ধ। হালাল হলেও বন্ধ মানে বন্ধ। এখানে কেউ কারসাজি করলে বিয়ে সোজা ক্যান্সেল করে দিব একদম। কাব্য স্নিগ্ধের দিকে তাকালো। ওর কি মতেতে? স্নিগ্ধ তো সাথে সাথে রাজি হয়ে বলল। আমি রাজি, তুমি যা বলবে। শামীমা আশ্বস্ত এবার গলা উঁচিয়ে কুহুকে ডাকলেন। কুহু, তোর দেবরের বউকে নিয়ে আয়। কুহু দরজার সামনেই এতক্ষণ লুকিয়ে লুকিয়ে ওদের কথাই শুনছিল। শামীমার ডাকে কাব্য এদিক ওদিক তাকাতে বেচারি ধরা পড়ে গেল। অথচ কাব্য কিছুই বলল না, শুধু চোখটা ঘুরিয়ে নিল আর তাকালো না অবধি। ওদিকে কুহু ভ্রু কুচকে ফেলেছে। কাব্য রেগে আছে এটাও জানে, তাই কাব্যের ওই আচরণে ওর খুব একটা এলো গেল না। একটু পর কুহু কায়াকে নিয়ে এলো ড্রয়িং রুমে। কায়াকে শামীমা ডেকে এনে বসালেন নিজের পাশটায়। কায়া তো রীতিমতো কেঁদে কেঁদে চোখ মুখ পুরো ফুলিয়ে ফেলেছে। শামীমা ওর চোখে মুখে মুছে দিয়ে হেসে বললেন, এত কাঁদার কি আছে? তুই তো কুহুর মতোই আমার নিজে। তোকে আমার ছেলে দিতে আমার একটু আফসোস হবে না। কায়ার সাথে সাথে অবাক চোখে তাকালো শামীমার দিকে। ওর এমন তাকানো দেখে শামীমা হেসে ওর থুতনি চেপে মুখটা উঁচু করে হেসে বললেন, বিয়ের পর
আমাদের বাড়িতে স্বর্ণ দিয়ে নতুন বইয়ের মুখ দেখার নিয়ম আছে। এই স্বর্ণের নিয়মটা তোদের বাড়িতে গিয়ে পালন করব। তোর বাবার নাম্বার দিস আমাকে, কেমন? শামীমার এত সুন্দর মায়া মায়া কথাতে কায়ার বোধ হলো ওর বুকের উপর থেকে যেন কেজি কয়েক বোঝাই কমে গেছে। কায়া হেসে উঠেছে, কান্না ভেজা মুখে। সাথে সাথে জড়িয়ে ধরলো শামীমাকে, পাশ থেকে স্নিগ্ধ জড়িয়ে ধরলো একই সাথে। শামীমা হেসে দুটোকে দুহাতে জড়িয়ে ধরে বললেন, সুখে থাক দুটো। কুহু পাশে দাঁড়িয়ে মুগ্ধ চোখে এসব দেখছিল। ওর জীবনে একটা বড় অংশ জুড়ে আছে কায়া। কুহুর জীবনের প্রতিটা আপ অ্যান্ড ডাউন কায়া নিজের চোখে দেখা। কায়া প্রতিটা কদমে কুহুর পাশে ছায়ার মতো ছিল। কুহু ডিপ্রেশন থেকে শুরু করে ওর যত মেন্টাল সাপোর্ট দরকার ছিল সেই সময় সবটাতেই কায়া ছিল। এই মানুষটা আজ নিজের ভালোবাসার মানুষকে পেয়ে যাবে, ইস্কি সুখ। কুহুর কান্না পেয়ে গেল হঠাৎ। ও আলগোছে চোখের জল মুছে নিল। সাথে সাথে কুহু ওভাবেই কেন যেন কাব্যের দিকে তাকিয়ে রইল। কাব্য ওদের পূর্ণতা দেখে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। স্নিগ্ধ কায়া ভালোবেসেছে একে অন্যকেও, পেয়েছে আজ। আর কাব্য হতো পেয়েও কিছু পেল না। কুহু ওর সামনে থেকেও থাকলো না। দুজন এতটা কাছাকাছি এসেও ও মুহূর্তেই হাজারো মাইল দূরত্বে চলে গেল। কাছে থেকে কত কত দূরত্ব ওদের। কাব্যের ভেতরটা পুড়তে লাগলো। চুপচাপ ও সোফা থেকে উঠতে উঠতে চোখ গেল কুহুর দিকে। কুহু ওর দিকে তখনও একইভাবে তাকিয়ে আছে। কুহুকে দেখে কাব্যের মলিন চোখ হয়ে গেল প্রখর তীক্ষ্ণ রাগী। ওভাবে তীক্ষ্ণ চোখে কুহুকে দেখে পরপর জ্যাকেটটা হাতে তুলে নিজেদের রুমে চলে গেল। কুহু এবার গেল ওর পেছনে নিজেদের রুমে। কাব্য রুমে ঢুকে জ্যাকেটটা বিছানার উপর ফেলে দিয়ে কাবার্ডের দিকে এগিয়ে গেল। কুহু রুমে ঢুকে দরজা সামান্য আটকে দিয়ে কাব্যের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ উসকুস করে হঠাৎ নিভু কণ্ঠে বলল, থ্যাংক ইউ। কাব্য কাবার্ড হাতড়াচ্ছিল। কুহুর কথাতে একটু থামলো, পরপর কোনো রূপ জবাব দিল না। হাতড়াতে কাবার্ড যেন ওর পাশে কেউ নেই, ওর কোনো অস্তিত্ব নেই। ওদিকে কুহু নিজের মতো বলে গেল, কার এতটা সাপোর্ট নেওয়ার জন্য সরি কার এতটা সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি ওভাবে না বোঝালে বড় মা অনেক ভুল বুঝতেন ওদের। আপনি খুব সেন্সিটিভলি ব্যাপারটা হ্যান্ডেল করেছেন। জাস্ট ইমপ্রেসড। কুহুর কথা বলার মধ্যেই হঠাৎ ঠাস করে কাবার্ডের দরজা আটকে দিল কাব্য। কুহু তো রীতিমতো চমকে উঠল এই শব্দে। হতভম্ব চোখে কাবার্ডের দরজার দিকে তাকিয়ে দেখে অবাক চোখে আবার তাকালো কাব্যের দিকে। কাব্য কুহুর দিকে তাকালো না, টাওয়েলটা হাতে তুলে অন্যদিকে চেয়ে ভয়ঙ্কর গম্ভীর স্বরে বলল, আমি যা করেছি শুধুমাত্র আমার ভাই আর ভাইয়ের খুশির জন্য করেছি, আর কারোর জন্য না। বলেই সোজা বাথরুমে চলে গেল। বাথরুমের দরজাটাও বেশ শব্দ তুলেই আটকালো। কুহু স্রেফ ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে রইল কাব্যের যাওয়ার দিকে। কাব্য ওর সাথে কথা বলছে না আজ প্রায় দুদিন। কেন যেন হঠাৎ দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কুহুর বুক চিরে। হঠাৎ কেন যেন মনে হলো কাব্য আবারও আগের মতো হয়ে যাক, ওর পেছনে ঘুরুক। কাব্যের রাগ কেন যেন কুহুর ভালো লাগলো না একটু। তবুও কুহু নিজের এই ইগোকে ছোট করলো না, কাব্যের রাগ ভাঙালো না, চুপচাপ বেরিয়ে এলো রুম থেকে। বেশ অনেকক্ষণ পর কাব্য বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখে কাজের মহিলা অর্থাৎ সুরমা মেয়েটা কাব্যের রুমে ও ড্রয়ারে কিছু খুঁজছে। কাব্য খালি গায়ে বেরিয়েছিল। ওকে দেখে সাথে সাথে আবারও বাথরুমে ঢুকে টি শার্ট পরে এসে বেরিয়ে বলল, তুমি এই রুমে কি করছো? সুরমা কাব্যের কথা রীতিমতো ভূত দেখার মতো চমকে উঠে দাঁড়ালো। কাব্যের তীক্ষ্ণ দৃষ্টিতে আটসাট হয়ে গেল ওর কণ্ঠ। কোনো রকমে বলল, স্নিগ্ধ ভাইয়া চার্জার নিতে পাঠাইছে। কাব্য শুনলো। সুরমার আচরণ কেন যেন ওর কাছে ভালো ঠেকলো না। এত কাঁপছে কেন? এই মেয়ে যেন চুরি করতে গিয়েই ধরা পড়েছে। কাব্য গম্ভীর স্বরে কঠিনভাবে বলল, আমি একা থাকলে কখনো এই রুমে আসবে না। কুহু বা আমু রুমে থাকলে আসবে। যাও এখন। সুরমা বলার সাথে সাথেই প্রাণ বাঁচিয়ে রীতিমতো পালিয়ে এলো কাব্যের রুমটা থেকে। কাব্য ওর আচরণ খুব একটা সুবিধার লাগলো না, তবুও সেটা পাত্তা না দিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো। টাওয়েল ভেজা ছিল। চুল মুছতে মুছতে হঠাৎ নিচে একটা কিছু খেয়াল করলো, একটা চার্জার ড্রেসিং টেবিলের নিচে ঢুকিয়ে রাখা, একটা অদ্ভুত টাইপের চার্জার সকেটে ঢোকানো। মনে হলো মাত্র এই কিছু একটা চার্জ করা হচ্ছিল এখানে। কাব্য চার্জারটা দেখলো, তারপর সকেট থেকে সেটা খুলে এনে রীতিমতো হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো এটা অবশ্যই কোনো মোবাইল বা ল্যাপটপের চার্জার নয়, এটা অন্য কিছুর চার্জার। কেমন যেন একটা অদ্ভুত চার্জার। দেখে তো মনে হচ্ছে কিছু একটা। চিন্তা করে কাব্য মোবাইলটা হাতে তুলে গুগল করলো, তারপর কাব্যের ভ্রু কুচকিল। অর্থাৎ এটা ওর পিঠ পিছে এসব চলছিল রুমে। এক সপ্তাহ পর দুপুর 2:30 প্রতাপপুর গ্রাম। এই মুহূর্তে সিদ্দিক বাড়ির প্রতিটা সদস্য বসে আছে কবিতার বাবার বাড়ি অর্থাৎ কায়ার বাবার সামনে। কায়ার বাবা মুস্তফা গম্ভীর মুখে মাথাটা নিচু করে কিছু একটা ভাবছেন।
ওনার পাশে তোফাজ্জল অর্থাৎ অদিতির বাবা চুপ করে বসে আছেন। ঠিক বসে আছেন বললে ভুল হবে, মূলত উনি বারবার তীক্ষ্ণ চোখে স্নিগ্ধকে পরখ করে যাচ্ছে। বেচারা স্নিগ্ধের গলাটাই বুঝি এবার শুকিয়ে আসছে। স্নিগ্ধ সেই যে মাথাটা নামিয়েছে, ভুলক্রমেও আর তোফাজ্জলের চোখের দিকে অবধি তাকায়নি। আজ অদিতি ধ্রুব এসেছে এখানে, ওরা এসেছে দাওয়াত পেয়ে। গ্রামের মেয়ে অদিতিকে থাকতে বলেছেন ওর মা। আর ধীর ভীষণ জেদ করছিল নানা যাবে, তাই ওর জেদেই আসতে হয়েছে। ধ্রুব অদিতির ছেলেটা এত দুষ্টু, কিন্তু নানা তোফাজ্জলের কাছে আসলেই ও শান্ত হয়ে যায়। গম্ভীর মুখে দুজনে তখন গল্প করে যায় দুনিয়ার যত গুরুত্বপূর্ণ আলোচনা। ধীর কথা বলে অনর্গল। তোফাজ্জল ওর এসব আজগুবি আবিষ্কারের গল্পে ভীষণ মনোযোগী, আগ্রহী শ্রোতা। মুহূর্তে ছেলেটা তোফাজ্জলের কোলে বসে তার ঘন সাদা দাড়িতে হাত দিয়ে খেলে যাচ্ছে। তোফাজ্জল অবশ্য এতে বিরক্ত নয়। উনি বারবার নাতিকে ধরে ধরে টেনে আনছেন। এত নড়ছে ছেলেটা, এই বুঝি পড়ে গেল কোল থেকে। অদিতি বসার ঘরে বসে ধীরকে নিতে এসেছিল। ধীর সকালেও নাস্তা করেনি, খাওয়ানো লাগবে ওকে। এসে দেখে ধীর ভীষণ মনোযোগী হয়ে নানার মতোই সবাইকে তীক্ষ্ণ নজরে দেখার অ্যাক্টিং করছে। অদিতি এসে তোফাজ্জলের পাশে দাঁড়ালো। আব্বা, ও খাবে? তোফাজ্জল তাকালেন ধীরের দিকে। নানা ভাই, খেয়ে আসো, যাও। ধীর শুনেই নাছরবান্দার ন্যায় তোফাজ্জলের গলা জড়িয়ে ধরে জেদ দেখালো। না, আমি যাব না, আমি নানা থাকবো, নানা থাকবো, নানাই থাকবো, ইউ গো। অদিতি ছেলেকে চোখ রাঙিয়ে কিছু বলতে যাবে, পাশ থেকে ধ্রুব আটকালো। থাকুক, দুপুরে আমার সাথে বসিয়ে খাইয়ে দেব, তুমি ভেতরে যাও। ধীর তো খুশিতে নেচে বাবাকে থামস আপ দেখালো। ধ্রুব হাসলো, চোখ টিপলো। অর্থাৎ ধীরের সাপোর্ট অলওয়েজ তার বাবা আছেই। অদিতি কি বলবে, বাপের সামনে আজকাল ছেলেকে কিছু বলাও যায় না। অদিতি ধ্রুবর দিকে রাগি চাহনি নিক্ষেপ করে ভেতরে ঢুকে গেল। ধ্রুবকে ডাকলো ইফাজ। ধ্রুব লেগে গেল একমাত্র শ্যালক ইফাজের সাথে ফিসফিস করে গল্প করতে। অদিতি রান্নাঘরে চা বানাচ্ছে সবার জন্যে। কবিতা তো ভীষণ ভয়ে ভাইয়ের পাশে এক কোণে বসে আছেন। নিজেদেরও প্রেমের বিয়ে, কিন্তু ভাইয়া তো জানতেন না সেটা, শুধুমাত্র মা জানতেন কবিতা সাদাতের এই প্রেম সম্পর্কে। মায়ের সাপোর্টের কারণে একটা লাভ ম্যারেজকে গ্রামে অ্যারেঞ্জ ম্যারেজ হিসেবে চালিয়ে দিয়েছেন চালাক সাদাত। এবারও ঠিক তাই করা হলো। কবিতার ভাই অর্থাৎ কায়ার বাবাকে বলা হয়নি এটা প্রেমের বিয়ে। বলা হয়েছে কবিতার ভাসুরের ভীষণ পছন্দ হয়েছেন কায়াকে, তাই তিনি এসেছেন তার ছোট ছেলের জন্য কায়ার হাত চাইতে। মোস্তফা ভীষণ টেনশনে ছিলেন। পাশ থেকে তোফাজ্জল এবার স্নিগ্ধের দিকে তাকালেন। স্নিগ্ধ একটা কালো পাঞ্জাবি পরে এসেছে আজ, ভীষণ পরিপাটি। তোফাজ্জলের পাশে নিতান্তই ভদ্রঘরের ন্যায় চুপটি করে বসে আছে। কে বলবে এই ছেলেটা কয়েক বছর আগে একটা চূড়ান্ত অসভ্য ছেলে ছিল, একটা চূড়ান্ত অসভ্য ঘটনা ঘটিয়ে বিয়ে করেছে মোস্তফার ভোলাভালা মেয়েটাকে। মোস্তফার নীরবতায় শঙ্কা তৈরি হলো সবার সামনে, তাই এইবার পাশ থেকে আনোয়ার কথা তুললেন। ভাই, কি ভাবলেন প্রস্তাবে? আমরা কি হ্যাঁ ধরে নেব? মোস্তফা তোফাজ্জলের দিকে তাকালেন উত্তরের আশায়। তোফাজ্জল স্বর একটা দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বলা শুরু করলেন। ভাই, গ্রামে অনেকেই জানে কায়া আপনাদের বাড়িতে পড়াশোনা করছে। এখন আপনাদের এই বাড়ির ছেলেকে বিয়ে করালে গ্রামের একটা কানাঘুষা তো হবেই। আমাদের ভয়ে মূলত এটাই নিয়ে। আনোয়ারের মুখ ছোট হয়ে গেল সাথে সাথে। তিনি কড়া চোখে স্নিগ্ধর দিকে তাকালেন। স্নিগ্ধ বাবার এই আগুন চোখ দেখে কেসে উঠল বেচারা। সাথে সাথেই মুখটা লুকিয়ে নিল চোরের ন্যায়। আনোয়ার ভাবতে বসেছেন, একটা ছেলেও কি প্রেম ছাড়া বিয়ে করতে পারলো না? বড় ছেলেটাও বিয়েতে নাটক করেছে, এটাও এখন শুরু করেছে। অজাত কুজাতের দল একটা। কুহুর বাবা সাদাত এবার কথা তুললেন, নিজের পুরনো রাগটুকু নিয়ে খোঁচা দিয়ে শোনালেন। ভাইজান, আপনি সমাজের কথা একটু অতিরিক্ত ভাবেন। প্রস্তাবটাকে জটিল করে কেন দেখছেন? আপনাদের মেয়ের বিয়ে আপনারা দেবেন, সমাজ কি দেবে? তোফাজ্জল শুনলেন। এবার মোস্তফা কিছু বলার আগে ধ্রুব পাশ থেকে গম্ভীর স্বরে তোফাজ্জলের দিকে চেয়ে বলল। আপনাদের সবার আগে নিজেদের ছেলে মেয়েদের কথা ভাবা উচিত আঙ্কেল। ভালো পরিবার, ভালো ছেলে পেয়েছেন, হাতছাড়া করার কোনো কারণ তো দেখছি না আমি। নাকি কোনো বিদেশি পর্তুগালের ছেলে ধরার ইচ্ছে আছে আপনাদের আবার? ধ্রুব পুরানো ঐতিহাসিক খোপটা থেকে খোঁচাটা সোজায় ছুড়ে দিল অদিতির বাবার দিকে। ছুড়ে দিয়ে আবার বাঁকা হাসছে অসভ্য ধ্রুবটা। তোফাজ্জল ভ্রু কুচকে তাকালেন। তিনি খোঁচাটা ভালোই গায়ে নিয়েছেন। একটা সময় অদিতির বিয়ের একটা পর্তুগাল প্রবাসী ছেলের সাথে ঠিক করা হয়েছিল। ভেঙে গেছে কিভাবে সেই বিয়ে, সেটা তো তোফাজ্জলের বুঝতে বাকি নেই। কার জন্যে, কার কৃপায় হয়েছে এই অকাজটা? উনি ধ্রুবকে মেজাজ দেখে নিজেও পালিয়ে খোঁচা দিয়ে বললেন। জি বাবা জীবন,
ওসব পর্তুগালের বিয়েটা আমরা বাবারা ঠিক করে দিলেও কিভাবে কিভাবে যে আপনাদের উপস্থিতিতেই বাবাদের ঠিক করা মেয়েদের এই বিয়েগুলো ভেঙে যায়। উনি ধ্রুবকে মেজাজ দেখে নিজেও পাল্টা খোঁচা দিয়ে বললেন। বিয়ে নিয়ে আলাপ করছিলাম আমরা। তোফাজ্জল বাঁকা হাসলেন। আমরাও তো এই টপিকে কথা বলছি বাবা। ধ্রুব আর বাকিটা সময় কথাই বলতে পারল না। ওদিকে বাপের চেয়ে এক কাঠি উপরে উঠে ধীর ভীষণ আগ্রহ নিয়ে নানির দাড়ি টেনে বলল। না না ভাই, পর্তুগাল কি? ছেলের এমন আহাম্মক ছোটলোকি জিনিসের আগ্রহ দেখে ধ্রুবর মনে হলো বলতে। পর্তুগাল হচ্ছে তোর বাপকে মামা বানানোর চক্রান্ত করার দেশ। তোফাজ্জল হঠাৎ ধ্রুবর ইনসিকিউরিটি বুঝেন। উনি ধীরকে বুঝিয়ে জবাব দিল। একটা দেশ বাবা, দেশ ভালো, কিন্তু ওই দেশে কয়েকজন ছেলেকে তোমার বাবা পছন্দ নয়। তোফাজ্জল এবার বাকিদের সাথে বিয়ের বাকি কথাবার্তায় মন দিলেন। কথাবার্তার অনেক শেষে মোস্তফাকে কানে কানে কিছু বললেন তোফাজ্জল। মোস্তফা তোফাজ্জলের বলার শেষে সবার দিকে চেয়ে ভীষণ আপ্লুত কণ্ঠে জানিয়ে দিলেন। ঠিক আছে, এই বিয়েতে রাজি আমরা। সাথে সাথে স্নিগ্ধ অবাক হয়ে তাকালো মোস্তফার দিকে। ওর চোখে রাজ্যের বিস্ময়। ফ্যালফ্যাল করে তাকালো পর্দার ওপাশে থাকা কায়ার দিকে। কায়ারও একই অবস্থা, পাথরের মতো নিজেও স্নিগ্ধের দিকে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে। স্নিগ্ধ একটা শুকনো ঢোক গিলল। সোফায় হেলান দিয়ে হাতের মুঠোয় হাতল খামচে ধরে চোখ বুজে হাঁ করে শ্বাস টানলো। স্নিগ্ধের এই অস্থির আচরণ কেউ দেখতে না পারলেও ধ্রুব ঠিকই দেখেছে। মনে মনে হাসলো ধ্রুব। 1 বছর আগে বিয়ে ঠিক হওয়ার পর ধ্রুবর রিয়াকশনও ঠিক এমন ছিল। পর্দার পিছনে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ ধরে কথা শুনতে থেকে কায়া অবধি মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়েছে। কুহু তো লাফিয়ে উঠে দুহাতে শক্ত করে ধরে রেখেছে। কায়াকে চিল্লিয়ে বলে যাচ্ছে। কায়ার বাচ্চা, ও মেরি জান, আমরা যা হচ্ছে যা যা যা, ফ্রম ক্রাইম পার্টনার টু যা। উফ উফ, জার্নিটা কি দারুণ চমৎকার রে। কুহুর এত সব উত্তেজনা, আগ্রহ, চেঁচিয়ে বলা এক একটা কথা, কোনো কিছুই তখন কায়ার কানে ঢুকছে না। কায়া তখনও পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর বিশ্বাস হচ্ছে না এসব। শরীর কাঁপছে অসম্ভব। একটা সময় রীতিমতো কাঁপা শরীর নিয়ে হেলে পড়ল কুহুর গায়ের উপর। কুহুর সাথে সাথে ওকে আগলে ধরে ওকে জড়িয়ে ধরল। কায়ার কুহুর বুকের সাথে মিশে থাকে অনেকক্ষণ। একটা সময় আপনা আপনি চোখের কোণ থেকে নিঃশব্দে 2 ফোঁটা জল গড়ায় ওর। শেষ পর্যন্ত এই কঠিন সমাজ সাহাবীর সিদ্দিক স্নিগ্ধকে স্বীকৃতি দিবে কায়া স্বামী হিসেবে। কায়ার স্বামী 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 স্বামী। বড়দের মধ্যে বাকি কথা শেষ হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কায়ার পরীক্ষা শেষে বিয়েটা হবে। বিয়ের আগে 3 মাস সময় আছে। কায়ার এই 3 মাসে 6 দিন হোটেলে থেকে এক্সাম দেবে। আজ থেকে কবিতার বাসায় থাকা বন্ধ ওর। আজ থেকে ঠিক 3 মাস পর কায়া স্নিগ্ধের বিয়ে। বিয়ের আগে হলুদ মেহেদি হবে। তার আগে এই কদিন কেনাকাটায় চলে যাবে পুরোটা মাস। এই পরীক্ষার সময় কায়া স্নিগ্ধের দেখাশোনা সম্পূর্ণ বন্ধ থাকবে। সে ব্যাপারটা পার্সোনালি শামীমাকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। মোস্তফা এত শর্তের মধ্যে বেচারা স্নিগ্ধ ভীষণ অসহায় হয়ে ধ্রুবর দিকে তাকালো একবার, একটুখানি সাপোর্ট পাওয়ার জন্য। 3 মাস স্নিগ্ধ টোটাল দূরত্বে থাকছে কায়ার থেকে। কিভাবে সম্ভব? মরেই যাবে না স্নিগ্ধ। ধ্রুব স্নিগ্ধকে আশ্বাস দিল চোখের ইশারাতে। ব্যাস, স্নিগ্ধ যা বুঝার বুঝে গেল। মাথাটা নিচু করে হেসে উঠল নিঃশব্দে। ওভাবে নত মস্তিষ্কে স্রেফ কপাল উঁচিয়ে পর্দার আড়ালে থাকা মেয়েটাকে দেখলো। মেয়েটা ওর বিয়ে করা স্ত্রী, যাকে এবার সমাজের সামনে স্বীকৃতি দিয়ে স্নিগ্ধ ঘরে তুলতে যাচ্ছে। কায়া তাকিয়ে দেখে স্নিগ্ধকে। স্নিগ্ধ চেয়ে রয় অপলক। চোখে চোখে চলে হাজারো কথা, না বলা অভিযোগ, বলতে পারা কিছু কথার আঘাত, সবটাই বুঝি আজ বলা হলো। দুপুরে একসাথে সবাই খেতে বসবে। এখন টেবিল সার্ভ করা হচ্ছে। কুহু, কবিতা আর কুহুর মা সবাই হাতে হাতে ডাইনিং টেবিল সেট করছেন। পাত্রপক্ষ হিসেবে স্নিগ্ধদের ভালো খাতিরদারি করা হচ্ছিল। ওদিকে আজ পুরোটা সময় কাব্য আলাপে ছিল না। ঢাকায় একটা জরুরি কাজে আটকে ছিল। ও মাত্রই প্রতাপপুর এসেছে। কাপড় চোপড়ে গাড়ি ধুলোবালি সেটে আছে। সেভাবে কাব্য ডাইনিংয়ে না গিয়ে শামীমাকে বলল। আম্মু, হাত মুখ ধোবো, একটু দেখো প্লিজ কোনো রুম খালি আছে কিনা। শামীমা শুনে ব্যস্ততার দোহাই দেখিয়ে কুহুকে জমের দৌড়ে ঠেলে দিয়ে বললেন। জান আম্মু, ওকে একটা রুমে নিয়ে যা, ভালো একটা শার্ট দেখিয়ে দিস পরার জন্য। কুটুম বাড়িতেও কালো পরে বসে থাকবে না হলে। কাব্য কুহুকে এক পলক দেখলেও কুহু খাবার প্লেট হাতে তখন তাকিয়েছে ওর দিকে। শামীমার সামনে থেকে কাব্যর কথা বাড়ালো না। কুহুর পেছনে পেছনে চলে গেল। কুহু একটা খালি রুমে এসে নিজে একবার বাথরুমটা দেখে নিল। তারপর কাব্যের দিকে চেয়ে নিচু কণ্ঠে বলল। বাথরুম ক্লিন আছে, যেতে পারেন।
কাব্য বাথরুমে যেতে যেতে হঠাৎ কুহুর দিকে না ফিরেই বলে উঠল, আম্মুর কথাতে ইচ্ছের বিরুদ্ধে এখানে থাকতে হবে না, চলে যা। বলেই ও সোজা বাথরুমে ঢুকে গেল। কুহু কাব্যের যাওয়ার দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। কেন যেন কাব্যের এই অবহেলা আজ ওকে পোড়াচ্ছে। কই 7 মাস আগেও কাব্য হয়তো ঠিক একইভাবে, বরং এর থেকে ভয়ঙ্করভাবে ওকে অবহেলা করেছেন, পুড়িয়েছেন, কাঁদিয়েছেন। তখন তো কুহুর এতটা গায়ে লাগেনিছে, রাগ হয়েছে, তোলপাড় করে দিতে ইচ্ছে হয়েছে পুরোটা জীবন, আশেপাশ সবটা। তাহলে তাহলে আজ কেন ওসবের জায়গায় স্রেফ কষ্ট লাগছে, অপরাধ বোধ হচ্ছে। মনে হচ্ছে কাব্যের এই ব্যবহারের জন্য ও দায়ী। কাব্য ভাইকেও সেদিন ওভাবে বলেছে, পুরুষ হিসেবে কাব্য ভাইয়ের আত্মসম্মানে আঘাত করেছে। কাব্য ভাই সেই সময়ের আচরণে অনেক কষ্ট পেয়েছেন, হার্ট হয়েছেন, কুহু বুঝে সেটা। কিন্তু কুহুর সাথে অন্যায় হয়েছে একইভাবে। এইটুকু কষ্ট কাব্য ভাই ডিজার্ভ করেন। এরপর কুহু নিজেকে উল্টো প্রশ্ন করে, আর তুই তুই কি ডিজার্ভ করিস? কাব্য ভাইকে অবহেলা করে, আঘাত করে তুইও কি ভালো আছিস? একটা সুন্দর সংসার তোকে হাতছানি দিয়ে ডাকছিল, তুই কুহু সেটা নিজের হাতে সেই সংসারে গলা টিপে মেরে ফেলেছিস। কুহুর মাথাটা এই ধরে যাচ্ছে, আর ভাবতেও বড্ড বেশি ক্লান্ত লাগছে। ও দীর্ঘশ্বাস ফেলে কাব্যের ব্যাগ থেকে একটা স্কাই ব্লু পোলো টি শার্ট বের করে রাখলো বিছানার উপর। খানিক পর কাব্য বেরিয়েছে। গলায় পেছন থেকে সামনে ঝুলানো সাদা টাওয়েলটা, বুকটা উদাম এখনো। এই উদাম পুরুষালী শরীরটা দেখা মাত্রই কুহুর বুকটা কেঁপে উঠল। কিছু সময়ের জন্য মনে পড়লো হঠাৎ সেদিন রাতে কাব্য এভাবেই হয়তো খালি গায়ে কুহুর সাথে ছিল। এই উদ্যম গায়ে কুহুর সাথে লেপ্টে থেকে ছুঁয়েছে কুহুকে। হঠাৎ অবচেতন মনে কুহুর আফসোস হতে লাগলো। কি হলো ওই রাতটায় কুহুর মাতলামও হঠাৎ করে শেষ হয়ে গেল। কুহু একটু হলে হুঁশে থাকলে জীবনের প্রথম রাতটা কাব্যের সাথে এতটা দুর্বিষহ কাটাতো না তাহলে। আর কুহুর ছোট চড়ুই পাখি সংসারটাও এভাবে ওর চোখে সামনে ঢুকে ঢুকে মরতো না চমকা। কুহু নিজের হুঁশে ফিরে। রাত কিসের রাত? ওই ধরনের কোনো রাতের অস্তিত্ব নেই কুহুর জীবনে। কাব্য ভাইয়ের সাথে ওই রাত কুহু স্বেচ্ছায় কাটায়নি। কাব্য ভাই দোষী এখনো ভুলে যায়নি কুহু, আর না ভুলবে কোনোদিন। কুহু কাব্যের জন্য কষ্ট পাওয়া কমে গেল। আপনার টি শার্ট, এটাই পরবেন। বলে ও পোলো টি শার্ট বিছানায় রেখে পালিয়ে বেরিয়ে যাবে। তাড়াহুড়োতে হঠাৎ পালঙ্কের কোনায় লেগে পায়ে একটা সজোরে ব্যথা পেল। রীতিমতো ব্যথা চিৎকার করে উঠল বেচারি। পায়ে হাত চেপে পিছিয়ে গিয়ে আর্তনাদ করে উঠল। কাব্য টি শার্টটা সবে হাতে নিয়েছিল পরবে বলে। কুহুর আর্তনাদ শুনে রাগটুকু নিমিশেই মাথা থেকে চলে গেল। দ্রুত টি শার্ট ফেলে এগিয়ে আসলো। ব্যথা পেয়েছিস? শীতের সময় সামান্য ব্যথাও বড্ড জোরে লাগে। চোখ মুখ কুচকে আঙ্গুল ভাঁজ করে মেঝেতেই বসে পড়েছে। কাদো কাদো হয়ে গেছে মুখটুকু বেচারির মতো। কাব্য এক পলয় আদুরে মুখটা দেখলো। চোখ মুখ কুচকে পা চেপে ঠোঁট কামড়ে বসে আছে। কাব্য ওই মুখটুকু দেখে দুবার যেন হার্টবিট মিস করলো। পরপর নিজেকে সামলে মুখ চোখ গম্ভীর করে নিল। কুহুর পা টেনে নিজের কাছে নিল। কুহু আর্তনাদ করে উঠল। মায়া নেই? এভাবে টানলেন কেন? ব্যথা হচ্ছে না আমার? কাব্য পায়ের আঙ্গুল ধীরে ধীরে মালিশ করতে করতে পায়ের দিকে মাথা ঝুঁকে চেয়ে থেকে গম্ভীর কণ্ঠে জবাব দিল, কাব্য খারাপ, সেটা ব্লাডি ব্ল্যাকমেইলার। তার মায়া দেখানোটাও মিথ্যে, বাটপাড়ি। ভয় পাওয়ার দরকার নেই। আমার ফোনটা ব্যাগের ভেতরে, পায়ের ছবি ভাইরাল করবো না। কুহু কাব্যের এহনো জবাব শুনে আহত ভঙ্গিতে কাব্যের দিকে তাকালো। ওর এই আহত মুখ কাব্য দেখে না, পা মালিশ করে দিতে থাকে। কুহু অপলক তাকিয়ে রইল কাব্যের পায়ের দিকে, নিচু করে মনোযোগ দেওয়া মুখের দিকে। মুখে চোখে কি অসম্ভব অভিমান, রাগ, অথচ পা মালিশ করে দিচ্ছে চূড়ান্ত যত্নে। ভারী অদ্ভুত লোক। কাব্য আজ শেষ করে কুহুর পা ছেড়ে দিল। কুহুর বোধ হলো ওর পায়ের ব্যথাটাও কমে এসেছে। কাব্য উঠে গিয়ে পিছনে ফিরে কুহুর বাড়িতে দেওয়া পোলো শার্ট গায়ে চড়াতে চড়াতে বলল, 1 পয়েন্ট, আমার সামনে ওড়না ছাড়া আসিস না। বলা তো যায় না কখন তোর ওড়না ছাড়া ছবিও বা ক্লিপ ভাইরাল করে দিই। কাব্যের কণ্ঠে স্পষ্ট মলিনতা খোঁচা মেরেছে কুহুকে। কুহু সাথে সাথে নিজের দিকে তাকালো। ওড়নাটা কই ওর? তারপর এক হাত বুকের উপর রেখে ওড়না খোঁজার জন্য পাশে তাকাতেই দেখে ওটা পড়ে আছে মেঝেতে। কুহু ওর সাথে সাথে ওড়না টেনে নিয়ে গায়ে জড়িয়ে এলো। কাব্য সেটা দেখে ছোট করে একটা শ্বাস টেনে মলিন চোখে চেয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। কুহু ওর যাওয়ার দিকে আহত চোখে তাকিয়ে রইল। কাব্য ভাই ওভাবে চলে গেলেন। কি ভাবলেন? কুহু তার ভয়ে ওড়না জড়িয়েছে, কিন্তু কুহু তো লজ্জায় জড়িয়েছে ওড়নাটা। কুহু অবাক হলো হঠাৎ। ওর মধ্যে কাব্যের সামনে লজ্জার ব্যাপারটা কবে থেকে শুরু করলো? ঘেন্না রাগজেদের মধ্যে কি লজ্জা আসে? লজ্জা তো ভালোবাসলেই তবেই আসে। 2 মাস 15 দিন পর আজ সিদ্দিক বাড়ির সবাই বেরিয়েছে স্নিগ্ধের বিয়ের কেনাকাটা করতে। তবে কুহু আজ বেরোয়নি ওদের সাথে। হঠাৎ সকাল থেকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে। অবশ্য এই সমস্যাটা কদিন ধরেই হচ্ছে। শরীরটা ভীষণ দুর্বল লাগছে আজ কদিন ধরে। খাবারেও একদমই রুচি নেই। কুহু শুকিয়ে যাচ্ছে। কুর্তিটাও আজকাল ঢিলে হচ্ছে।
ক্লান্ত কুহু অসুস্থতায় এসব বুঝে না, সামনে পরীক্ষা, এখন এসব বললে কুহুর বাবা মা দুজনেই ভাববেন ও পরীক্ষায় ফাঁকি দেওয়ার জন্য বাহানা দিচ্ছে। বিয়ের পরেও কবিতা সাদাতের উপর পড়াশোনার উপর হুকুম চেঁচানো শেষ হয়নি। রোজ সাদাত কুহুর থেকে খোঁজ নেন পড়া কত দূরে গিয়েছে, ফাঁকি দেওয়া হচ্ছে কিনা। খোদা, বিয়ে করেও রক্ষা নেই। কুহু বইটা খুলে বসেছিল সবে, আজ আর টেবিলেও বসেনি, বিছানার উপরেই বই ছড়িয়ে ছিটিয়ে পড়তে বসেছে। হঠাৎ শার্লিন কল দিল। কুহু এবার বালিশে হেলান দিয়ে ক্লান্ত ভঙ্গিতে কলটা রিসিভ করলো। শার্লিন ওপার থেকে বলে, কিরে কেমন আছিস? শরীরটা ছেড়ে দিয়ে মলিন কণ্ঠে ছোট করে জবাব দিল, মোটামুটি। পড়া কত দূর এগিয়েছে তোর? আমার ভাই রেলগাড়ির মতো এগোচ্ছে। কালকে ফেল করলে ভাই আমার গলা শুকিয়ে যাচ্ছে ভাই আমার। শার্লিনের কণ্ঠ চাপলো। বেচারি ভয়ে শেষ, বাবা পুলিশ অফিসার, উনি বড্ড কঠিন শার্লিনের পড়াশোনার ব্যাপারে। কুহু এবার ভীষণ ক্লান্তভাবে বিছানাতে শুয়ে পড়ল। এবার শুয়েও অশান্তি লাগছে অনেক, আরাম পাচ্ছে না একদমই। ওভাবে ও বলল, আমি মনে হয় এবার ফেল করব শার্লিন। কেন? তোর তো প্রেম ভালো ছিল, এবার ডিভিশনতে জাস্ট। শার্লিন বলল। কুহু ক্লান্ত কণ্ঠে বলে যায়, শার্লিন কিন্তু রিভিশনের জন্যও তো পড়তে হবে, পড়তেই তো পারছি না ইয়ার। শরীরটা কি ক্লান্ত রে ভাই, না খেতে খেতে ওজন অবধি কমে গেছে। সকালবেলা কেন যে বেশি খারাপ লাগে। থামলো, পরপর নিভু নিভু সন্ধিহান কণ্ঠে এবার বলল, তার মানে মর্নিং সিকনেস, রাইট? মেবি। কুহু দায়সারাভাবে জবাব দিল। ওর মাথাতেও তখন এসব আসেনি। শার্লিন এবার থামলো, ভয় নিয়ে এবার আস্তে আস্তে বলল, কুহু রাগ করিস না, একটা কোশ্চেন করি। তুই কি কাব্য ভাইয়ের সাথে অফ বলতে চাচ্ছিলাম ইন্টিমেট হয়েছিস কখনো? শার্লিন কথাটা বলে চোখ মুখ কুচকে অপেক্ষা করলো কুহুর গালি খাওয়ার জন্যে, কিন্তু কুহু ওকে অবাক করে দিয়ে ভীষণ নিরুত্তাপ কণ্ঠে বলল, হয়েছি। শার্লিন অবাক হয়ে তাকালো, মুখ হা হয়ে গেল ওর। কি? কুহু ওকে এই ব্যাপারে আর আশকারা দেখালো না, থমথমে কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।